ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে তোমার হিমোফিলিয়া রয়েছে। এই রোগটা থাকা সত্ত্বেও তুমি লাইফে অনেক কিছু করছো, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ। সবচাই থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল উত্তরাখণ্ডে। সেই রাতটায়, যেই রাতটায় ঘটনাটা ঘটেছে, পার্টিকুলার একটা টাইমে আমি ওই জায়গাটায় উপস্থিতি ছিলাম না। মানে আমার বডিটা শুধু সেখানে পড়েছিল, আমি সেখানে ছিলাম না। আমি হয়তো ছিলাম অন্য কোনো একটা জায়গায়। এবার মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চাপলো, চলো ওদিকে জঙ্গলের রাস্তাটা গিয়ে আমরা একটুখানি এক্সপ্লোর করবো, কি হয় দেখি। যেদিকে কেউ যায় না। যেদিকে কেউ যায় না। আমি দেখলাম, আমি যে বিছানাটায় শুয়েছিলাম, তুমি বিছানায় শুয়ে থাকলে তোমার একটা ফিল হয় যে তুমি বিছানায় শুয়ে রয়েছো। আমার কাছে ফিল হলো যে আমি কিছু শুকনো পাতার ওপর শুয়ে রয়েছি। ওয়াশরুমে গেলাম, প্রথম জলটা যখন পায়ে পড়লো আমার মনে হলো যেন পায়ে কেউ লবণ মরিচ লাগিয়ে দিয়েছে। মানে এত জ্বলছে আমি তোমাকে বোঝাতে পারবো না। খুব কন্ট্রাডিক্টরি ব্যাপার। তুমি বলছো তোমার বডি এখানে ছিল ক্যাম্পের বিছানাতে, তোমার সোল বাইরে ছিল। হতেই পারে অ্যাস্ট্রাল প্রজেকশনের জন্য, কিন্তু যদি সেটাই হয় তাহলে তোমার পায়ে আঁচড় আসলো কেন? হাঁটা শুরু হওয়ার পর থেকে কেমন যেন একটা এনার্জি আমার কাজ করতে শুরু করলো, যে কন্টিনিউয়াস আমাকে ওপর থেকে ম্যাগনেটের মতন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা সিন যেটা তুমি আগের থেকেই জানো সেটাই তোমার সামনে এখন প্লে হচ্ছে। মনে হচ্ছে এই জিনিসটা আমি অনেকবার লাইফে দেখে এসেছি, বাট সেরকম কন্ডিশনে তুমি লাইফে একদম প্রথম সময়ে দাঁড়িয়ে আছো। তো আগে থেকেই আমাকে কেউ একটা ইনফরমেশন দিয়ে রেখেছে, যার জন্য ওই কন্ডিশনগুলো আমি খুব ইজিলি হ্যান্ডেল করতে পেরেছি। রাইট, আমি তো যেতে পারছি না, তোমরা কি ওখান থেকে দেখে আসো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে আপনারা যে এপিসোডটা দেখতে এবং শুনতে চলেছেন সেটা কিন্তু খুবই ইউনিক কিছু ঘটনার কালেকশন আমি বলতেই পারি। আজকে আমাদের সাথে ছিল সিদ্ধার্থ। আজকের এই এপিসোডটা দেখুন, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। এরকম টাইপের এপিসোড আপনারা আরও চান কিনা সেটাও জানাবেন। আর আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনিও যদি আপনার লাইফের এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, সেই ক্ষেত্রে আমাদের টিমকে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার অনবদ্য একটা পডকাস্ট। হ্যালো সিদ্ধার্থ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। অনেক দূর থেকে এসেছো, সেই ত্রিপুরা থেকে। তো কেমন আছো সেটা আগে আমাকে বলো। প্রথমত খুব ভালো আছি, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। প্লাস যবে থেকে তোমার চ্যানেলটা দেখছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে তোমাকে আমার চ্যানেলে নিয়ে বসানোর, কিন্তু তারপর ভাবলাম যে না ঠিক আছে, একবার ট্রাই করে দেখি যে আমি বসতে পারি কিনা। ওকে, তো সেই সুযোগটা আসলো, ভালোই লাগছে। তোমার অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে সিদ্ধার্থ। সেটা হচ্ছে যে ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে তোমার হিমোফিলিয়া রয়েছে। হিমোফিলিয়া এমন একটা রোগ যেখানে কোনো জায়গা কেটে গেলে সেখান থেকে রক্ত বেরোতেই থাকে, ক্লট করতে চায় না। অ্যান্ড এই রোগটা থাকা সত্ত্বেও তুমি লাইফে অনেক কিছু করছো, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ। সেখানে কিছুটা স্পিরিচুয়ালিটির জায়গা যেমন রয়েছে, তার সাথে সাথে খুব হরিফিক পোর্শনও রয়েছে। ফার্স্টে আমি তোমার থেকে তোমার লাইফে যে প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছো তুমি, সেই ঘটনাগুলো জানতে চাই। সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে তোমাকে নাড়িয়ে দিয়েছিল এরকম ঘটনা কোথায় হয়েছিল তোমার সাথে? তো আমার সঙ্গে এই ধরনের ঘটনা মোটামুটি ঘটতেই থাকে প্রায়শই। সবচাই থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল উত্তরাখণ্ডে। ওকে। এবং সেটা ছিল কোভিডের ঠিক পরের সময়টায়, মানে ফার্স্ট লকডাউন উঠে গেছে এবং তারপরে আমরা ওই জায়গাটায় ট্রাভেল করব। অনেকদিন ধরে একটা প্ল্যান ছিল, বন্ধুদের গ্রুপ, আমরা যাব সেখানে। এরকম একটা ঘটনাটার মানে আমি যদি তোমাকে এইটুকু বলি যে সেই রাতটায়, যেই রাতটায় ঘটনাটা ঘটেছে, পার্টিকুলার একটা টাইমে আমি ওই জায়গাটায় উপস্থিতি ছিলাম না। মানে আমার বডিটা শুধু সেখানে পড়েছিল, আমি সেখানে ছিলাম না। আমি হয়তো ছিলাম অন্য কোনো একটা জায়গায়। বিষয়টা কি হয়েছে? বিষয়টা হয়েছে, আমরা বন্ধুরা মিলে গেলাম ক্যাম্প কুড়িয়া বলে একটা জায়গা রয়েছে উত্তরাখণ্ডের, নৈনিতালের কিছুটা আগে। ঠিক আছে, তো আমরা প্ল্যান করলাম যে আমরা সেই রাতটা ক্যাম্প কুড়িয়াতে থাকবো, পরদিন সেখান থেকে বেরিয়ে আমরা অন্য ডেস্টিনেশনে যাব। এবং আমার কখনো তার আগে কোনো ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা ছিল না, তো ক্যাম্পিং করবো, এরকম একটা এক্সপিরিয়েন্স নেব, এই ছিল। যেহেতু তুমি বললে যে হেমোফিলিয়ার কথাটা,
এবার প্রত্যেকটা ক্যাম্পই দেখবে যে মাটিতে বেড করা থাকে, তোমার মাটিতে শুতে লাগবে। সেই জন্যে ওরা ওখান থেকে আলাদা করে বলে দিয়েছিল যে যদি এরকম খাট ফাট থাকে যাতে মাটিতে যদি শুতে না হয়, ওই ধরনের একটা ব্যবস্থা যদি থাকে তাহলে খুব ভালো হবে। সে অনুযায়ী আমাদের সবটা খুব অ্যারেঞ্জ করা ছিল। আমরা পৌঁছতে পৌঁছতে ধরো মোটামুটি একটু বিকেল হয়ে গেছে, সন্ধে হয় এমন একটা ভাব আর কি। তো মেইন রোড থেকে এরকম একটা ঢাল মতো নেমে গেছে পাহাড়, সেই পাহাড়ে গিয়ে তাদের ক্যাম্পটা, এবং সেই পাহাড়টার ওই সাইডটায় একটা বিশাল ঘন জঙ্গল। ওই জায়গাটা লোকজন খুব বেশি একটা যায় না। মাঝে মাঝে ধরো ওদের কথা অনুযায়ী যে বাঘ ফাঘ আসে, অনেকে দেখেছে এরকম আর কি। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা বসে সেখানে আমরা যে ক্যাম্পটা, দুটো ক্যাম্প সেট হলো, আমরা 4 জন ছিলাম, 4টে বন্ধু, দুজন করে আমরা দুটো ক্যাম্পে ঢুকলাম। আর সেই দিনকে সেই ক্যাম্পে মোটামুটি আমরা ছাড়া আর শুধুমাত্র একটা ফ্যামিলি ছিল। তা ওরা এদিকে নয়, ওরা ঢালু মতো যেই জায়গাটা ছিল ওই জায়গাটায় আরও অনেকগুলো ক্যাম্প রয়েছে, ওরাও সেইখানে থাকছিল। এবারে কি হয়েছে, ওদের একটা খুব সুন্দর উঠোন রয়েছে, সেই উঠোনের মধ্যে বনফায়ারের আয়োজন করা হলো। সন্ধ্যে 7টা থেকে মোটামুটি আমরা সবাই সেখানে বসলাম, গল্প গুজব করবো। এবং প্রচণ্ড ঠান্ডা, মানে মোটামুটি ধরো তুমি 0-1 এরকম চলছে তখন ওইখানে টেম্পারেচার। আমরা 2-3টে মানে সোয়েটার পরে তারপর চাদর জড়িয়ে আমরা বাইরে বসেছি। কোন মাস এটা? ডিসেম্বর। এবারে সব ইয়ং জেনারেশনের ছেলে ছিল, মেয়ে কেউ ছিল না। তো মদ ফদ ছিল সাথে, সবাই মিলে বসেছে গোল হয়ে আড্ডা বসছে। আমাদের সেখানে একজন মদ খায় না, সে এমনি বসেছিল, আমাদের কথার মধ্যে পার্টিসিপেট করছিল। আমাদের একটা খুব ইউনিক জিনিস হয় কি, আমরা বন্ধুরা যতই মদ খাই, যা কিছুই হয়, কোনো একটা জায়গায় যাওয়ার পর আমাদের একটা পার্টিকুলার টাইম থাকে, ওই টাইমে আমরা একটু মেডিটেশনে বসে যাই। যে কোনো মুহূর্তেই হোক আর কি, সেটা আড্ডার মধ্যে হতে পারে যে কোনো সময়। তো কিছু গান চলছে, ধরো স্পিরিচুয়াল কিছু গান চলছে, তার সঙ্গে এরকম একটা মাহল, আর আশপাশটা ভীষণ নির্জন, নিস্তব্ধ, মানে তোমার যদি একটা পাতা পড়ে তার শব্দ তুমি শুনতে পাবে, এতটা নিস্তব্ধ। আর ওই হোটেলেরই একটা ছেলে, সে বসে আমাদেরকে নানা রকম ভজন শোনাচ্ছিল। আমি জানি না ছেলেটি এত ভালো কি করে গান গায়, মানে আমি ওকে বলেছি যে তোমার এখানে থাকার কথা নয়, তুমি এখানে কেন আছো? ফ্যামিলি কিছু ক্রাইসিস ছিল, সেই কারণে এরকম। আমরা বসে রয়েছি, ধরো 9টা কি 9:30 হবে তখন। হঠাৎ করে সবাই বললো যে আমরা একটুখানি মেডিটেশন করবো। ঠিক আছে চলো। আমি না, কখনোই এমন হয় না যে মেডিটেশন করতে বসে আমি চোখ খুলে নিলাম, কখনোই হয় না। ধরো একটা সার্টেন টাইমের পরে তোমার যখন ফিল হয় যে নাও ইউ ক্যান ওপেন ইউর আইজ, আমি তখনই ধরো চোখ খুলি। হঠাৎ করে সেদিনকে আমার মনে হলো যেন আমার পেছনটায় কেউ একজন ঘোরাঘুরি করছে, কোনো একটা জিনিস যেটা আমাকে একবার ভারী করছে, একবার হালকা করছে, আমার মনে হচ্ছে পেছনে সে আশপাশে ঘোরাঘুরি করছে। আমি হঠাৎ করে চোখ খুলে নিয়েছি। চোখ খুলে দেখলাম যে বাকি যে 3 জন ছিল ওরা ওদের মতন করে চোখ বন্ধ করে বসে রয়েছে। আমি জাস্ট এরকমভাবে তাকালাম, দেখলাম শ্যাট করে সাদা মতন একটা মানে কাপড় জড়ানো কিছু একটা এদিক থেকে এই পাশ থেকে শ্যাট করে এখানে সরে গেল। এবং তখন বেশ আলো মোটামুটি দেখা যাচ্ছে, মানে চাঁদের আলো মোটামুটি ছিল সেখানে। আমি প্রথমটায় ভাবলাম হয়তো চোখের ভুল হতে পারে, অডিয়েন্স অনেকে হয়তো বলতে পারে মদ খেয়ে বসে রয়েছে, অনেক কিছুই ভাবতে পারে, অনেক কিছুই হতে পারে, এটা লোকজন বলবে, যার সঙ্গে হয়েছে সে বুঝতে পারে। এবারে ঘটনাটা ঘটার পর আমার কাছে না একটা মুহূর্তের জন্য এমন লাগেনি যে খুব ভয় পেয়ে গেছে, এমন কিছু একটা নয়। আমার কাছে মনে হচ্ছে যে সামথিং ইজ দেয়ার, যে কিনা আমাকে প্রোটেকশন দিচ্ছে। এবার সেটা কে আমি জানি না, বাট যাকে দেখেছো সে নয়, ওর কোনো ফেস আমি দেখতে পারিনি। যাই হোক, যে এন্টিটিটা রয়েছে বা যাই রয়েছে সে তোমাকে প্রোটেক্ট করছে সেটা নয়, না, অন্য কেউ একটা আমাকে প্রোটেক্ট করছে। দেন আমি আবার চোখ বন্ধ করে নিলাম। আমার মনে হলো যে খুব বেশি এটাখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার পর একটা সার্টেন টাইমের পর সবাই আমরা একসঙ্গে চোখ খোলা হলো। ততক্ষণে ডিনারের টাইম হয়ে গেছে, ধরো 10টা 10:30। তো আমরা ভাবলাম যে চলো এবার ডিনারটা করে নিই। ডিনার করলাম, ধরো যেই জায়গাটা আমরা বসে আছি ওখান থেকে ধরো 6-7 হাত দূরে ওদের ক্যান্টিন রয়েছে, কিচেন রয়েছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়ার পর এবার মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চাপলো যে চলো ওদিকে জঙ্গলের রাস্তাটা গিয়ে আমরা একটুখানি এক্সপ্লোর করবো, কি হয় দেখি, যেদিকে কেউ যায় না। এবার আমরা যাচ্ছি, সবচেয়ে প্রথমে আমি, এবং আমি দেখেছি যে কোনো সময় যখন এরকম একটা ঘটনা ঘটে আমার পায়ের স্পিডটা বোধহয় হঠাৎ করে বেড়ে যায়, মানে কেউ আমার সঙ্গে দৌড়িয়ে পারছে না, কেউ আমার সঙ্গে হেঁটে পারছে না, এরকম হয়। অথচ আমার কিন্তু হেমোফিলিয়া, আমি ঠিক মতন মানে ধরো 10 মিনিট হাঁটতেই পারি না ঠিক করে, প্রবলেম শুরু হয়ে যায়। এবারে হাঁটতে শুরু করেছি, কিছু দূর যাওয়ার মানে আমি একদম খুব ধরো প্রচণ্ড স্পিডে আমি ঢাল বেয়ে নেমে যাচ্ছি। হঠাৎ করে পেছন থেকে আমার এক বন্ধু বলছে যে সিদ্ধা তুমি আর সামনে যেও না, সামনে প্রবলেম আছে, কীরকম যেন লাগছে জায়গাটা, আর আলো ফালো একদম নেই, মোবাইলে টর্চ জ্বালিয়ে আমরা যাচ্ছি। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে না আমি আর সামনে এগিয়ে যেতে পারছি না, আমার মনে হচ্ছে পা দুটো যেমন একদম ওইখানে আটকে গেছে।
আমি না তো এদিকে ঘুরতে পারছি, না তো এদিকে ঘুরতে পারছি, না সামনে এগিয়ে যেতে পারছি। অদ্ভুত একটা ভয় তখন আমাকে কাজ করতে শুরু করলো। আমার মনে হলো কেউ জঙ্গলের ভেতর থেকে আমাকে মানে চুম্বকের মতন আকর্ষণ করে আমাকে ওদিকে টেনে নিয়ে যেতে চাইছে, আর পেছন থেকে কেউ একজন আমাকে আটকে ধরে রাখছে, যে আমাকে আর আগে যেতে দিচ্ছে না। তখন আমি বুঝলাম যে কিছু একটা প্রবলেম হয়তো সেখানে হয়েছে। ওরা বলছে যে দেখো আর আগে যাওয়ার দরকার নেই, জায়গাটা কিরকম একটু ভুতুরে ভুতুরে লাগছে, চলো আমরা ফিরে যাই। আমরা ফিরে চলে আসলাম সেখানে, আমরা যেখানে বসে বনফায়ার করছিলাম সেখানে এসে আবার গোল টেবিল বসা হলো, আবার গান বাজনা চর্চা চলছে, নানা রকম কথাবার্তা, স্পিরিচুয়ালিটির কথা বলো, ভৌতিক কথাবার্তা বলো, এইসব চলছে। চলতে চলতে মোটামুটি সময়টা ধরো 2:30 কি 3টে এরকম একটা, তার কিছুক্ষণ পরেই সকাল হবে, ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলে, ওই রকম সময়। আমরা বলছি যে এবারে চলো, এবারে আমরা টেন্টে ফিরে যাই, আর এখানে বসতে গেলে লাভ নেই। তো আমরা 4জনই টেন্টে ফিরে গেলাম। ততক্ষণে মোটামুটি ধরো মোবাইল টেম্পারেচারে যা দেখাচ্ছে -1। আমাদের টেন্টের ভেতরে 3টে করে কম্বল রাখা ছিল, পায়ের মধ্যে 2টো করে মোজা ইত্যাদি পরে আমরা শুয়ে রয়েছি। মানে আমার সঙ্গে আমার যে বন্ধুটি ছিল সে রীতিমতো মানে শুয়েই একদম ঘুমিয়ে গেছে, ও আর কিছু বলতে পারছে না। আমি কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি কানের কাছে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছি। এমন হচ্ছে যে আমি একটা জঙ্গলের ভেতরে বসে রয়েছি এবং কানের সামনে ধরো শেয়ালের ডাক, একটা ঝর্ণার জলের শব্দ আমি শুনতে পাচ্ছি, নানা রকম মানে পশু পাখির শব্দ। তুমি যদি একটা জঙ্গলের ভেতরে বসে থাকো, কখনো মনে হচ্ছে যেন কোথাও একটা কুকুর ডাকছে, কিছু একটা হচ্ছে এরকম। আমি না আমার পাশে যে বন্ধুটি শুয়ে রয়েছে ওকে ডাকার চেষ্টা করছি যে তুই কি শুনতে পাচ্ছিস এরকম কিছু, বা তুই কি ঘুমিয়ে আছিস, কিন্তু ও কিছু বলছে না। মানে আমি যে ওকে বলবো, আমার কথা কিন্তু আটকে আছে, আমার মুখ কিন্তু খুলছে না। আমি ভাবছি যে ওকে কথাগুলো বলছি, কিন্তু আমি বলতে পারছি না। তারপর আমি দেখলাম আমি যে বিছানাটায় শুয়েছিলাম, তুমি বিছানায় শুয়ে থাকলে তোমার একটা ফিল হয় যে তুমি বিছানায় শুয়ে রয়েছো, আমার কাছে ফিল হলো যে আমি কিছু শুকনো পাতার ওপর শুয়ে রয়েছি, এবং আমার আশেপাশে দিয়ে অনেকগুলো জিনিসপত্র হাঁটাহাঁটি করছে। কি হাঁটাহাঁটি করছে কিছু করতে পারছি মানে আমি বুঝতে পারছি না, তখন বোঝার মতন অবস্থাতে নেই। হাত পা ছোড়ার চেষ্টা করছি বা হাত তোলার চেষ্টা করছি, ওটা ওরমভাবেই হয়ে রয়েছে। হাত আমার ওপরে উঠছে না, মুখও নড়ছে না। করতে করতে বিশাল একটা ভয় পেয়ে আমি সেন্সলেস হয়ে যাই। মানে ওই অবস্থাতেই সেন্সলেস হয়ে যাই, আমি আর কিচ্ছু মনে নাই আমার। পরদিন সকালবেলা ঘুম ভাঙে ওই টেন্টের ভেতরে। একটা নর্মাল সকাল হয়েছে, রাতের ভয়াবহতা আমার কিছুই মনে নেই, পুরোপুরি হয়তো ভুলে গেছি। ওয়াশরুমে গেলাম, প্রথম জলটা যখন পায়ে পড়লো আমার মনে হলো যেন পায়ে কেউ লবণ মরিচ লাগিয়ে দিয়েছে, এত জ্বলুনি, মানে এত জ্বলছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তারপর এবার দেখো আমার এই হিপ জয়েন্টে প্রবলেম রয়েছে, যে কারণে আমি নুয়ে কোনো একটা কাজ করতে পারি না, ঝুঁকে করতে পারছি না কিছু। তো আমি টেন্টের ভেতরে এসে বন্ধুকে বললাম যে একটু দেখ তো আমার পায়ের মধ্যে কি রয়েছে, আমার পাটা ভীষণ জ্বলছে। ও পাটা দেখে একবার আমার দিকে তাকালো, ও বুঝতে পারছে না যে কি হয়েছে বিষয়টা। মানে আমার 2টো পায়ের গোড়ালির সামনে এরমভাবে 4টে নখের দাগ, সেম পজিশনে, সেম জায়গায় 2টো পায়ের মধ্যে। এবার ও বলছে যে এটা কি, আমি বলছি তাড়াতাড়ি একটা ছবি তুলে আমাকে দেখাতো কি হয়েছে বিষয়টা। তো আমি দেখলাম, আমি নিজে দেখে নিজে বিশ্বাস করতে পারছি না। মনে মনে তুমি ধরো খাটের মধ্যে শুয়ে রয়েছো, কেউ যদি তোমার পা দুটো এরমভাবে ধরে তোমাকে টেনে হিঁচড়ে নামিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তোমার পায়ের গোড়ালির কাছে 2টো দাগ পড়বে, ঠিক ওরকমভাবে তোমার 4টে নখের দাগ ওইখানটায় পড়ে রয়েছে, এবং অসম্ভব জ্বলনি, মানে মানে এই ধরনের জ্বলনি বাদে কোনো সময় আমি ফিল করিনি। তারপরে আমি ভাবলাম যে আমি রাতে যখন শুলাম 3টে কম্বল ছিল, পায়ের মধ্যে 2টো মোজা ছিল, প্যান্ট ছিল, এত কিছুর পরে ওই জিনিসটা আমার স্কিনে টাচ করলো কিভাবে? আমার ওই মুহূর্তে মনে হলো এই যে রাতের বেলা যে আমি ওই জায়গাটায় ছিলাম, ওটা কি আদৌ আমি ওইখানে ছিলাম? তখন আমার বডিটা কি এখানে পড়েছিল, আমি ওইখানে ছিলাম? আমি কোনো কিছুর উত্তর খুঁজে পাচ্ছিলাম না। তো বেরিয়েছি বাইরে, বেরিয়ে ধরো ক্যাম্পের যে অন্যান্য লোকজন রয়েছে, যারা ওয়ার্কার্স রয়েছে, তাদের সঙ্গে কথা বলছি। তো একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে যে স্যার কালকে ভালো ঘুমটুম হলো, হিন্দিতেই কথা হচ্ছে, বলছে কালকে ভালো ঘুমটুম হলো। আমি হঠাৎ করে বললাম না ভাই, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কালকে। তা আমি বললাম যে এরকম এরকম একটা বিষয় ঘটেছে। বলছে হ্যাঁ, এইখান থেকে ওই 5 কিলোমিটার দূরে একটা ওয়াটারফল রয়েছে, ওইখানে একটা ঝর্ণা রয়েছে, আর এই ধরনের জঙ্গল টঙ্গল আপনি যেমন বলছেন ওটা 5 কিলোমিটার দূরে রয়েছে, মানে এখান থেকে ওই ঝর্ণার জলের শব্দ টব্দ কিছু শুনতে পারার কোনো কথা নয়। হ্যাঁ, এমন মানে হয়েছে যারা ওইখানে গেছে ওরা আর কেউ ফিরে আসেনি। আপনি যদি বলেন যে আপনি ওইখানে গেছিলেন এবং আপনি যেরকম ডেসক্রিপশন দিচ্ছেন পুরো জিনিসটাই একদম ওটার সঙ্গে মিলে গেছে, তাহলে আপনি ওইখানে ছিলেন, কিন্তু আপনার
কপাল জোরে কেউ হয়তো আপনাকে বাঁচিয়ে আবার আপনাকে সেখানে ফিরিয়ে এনেছে, নয়তো আপনার এখানে এখন আসার কথা ছিল না। এবার আমি গেলাম আমার পাশের টেন্টে আমার বন্ধুটির কাছে। ওই বন্ধুটি কিছুটা স্পিরিচুয়াল, ও কিছু এই ব্যাপারগুলোকে একটু বুঝতে পারে। ও কিরকম ফাজিল, ও যাওয়ার পর আমাকে বলছে, কালকে রাতে খুব ভালো পশু পাখির শব্দ শুনলে তো তুমি? বললাম তুই কি করে জানিস? বললে আরে এরকম অনেক কিছু হয়েছে কালকে রাতের বেলা, তুমি হয়তো সেটা বুঝতে পারোনি, এরকম এরকম এই। তারপরে ও পুরোটা এক্সপ্লেন করলো যেটা আমার সঙ্গে ঘটেছে, অথচ আমি ওকে কিছু বলিও নি ততক্ষণ পর্যন্ত ওকে আমি কিছু বলিনি। ভাবলাম যে তুই কি করে জানিস? ও বললো এই সব কিছু এই হয়েছে তোমার সঙ্গে কালকে। আমি যেহেতু রাম ঠাকুরের শিষ্য, ভীষণ গুরুকে খুব মানি অনেক ইসে থেকে, বলছে কালকে রাম তোমাকে বাঁচিয়ে দিয়েছে, আদারওয়াইজ তোমার ওইখানে থেকে ফিরে আসার কোনো কথাই ছিল না। এটা গেল ওই জায়গাটার একটা এক্সপিরিয়েন্স। কয়েকটা প্রশ্ন রয়েছে, সেটা একদম। হচ্ছে যে এই জিনিসটার এক্সপ্লেনেশন তোমার কি মনে হয়েছে? দেখো, আমার কাছে এক্সপ্লেনেশন এটাই মনে হয়েছে, আমার লাইফে যখন কোনো হার্ডেল ফেজ আসে, আমাকে গুরু সেই কাজটা থেকে উদ্ধার করে নিয়ে আসে। এবার আমার লাইফে মানে আমি যতটুকু বুঝতে পারি, আমি খুব একটা রিসেপটিভ মাইন্ডেড একটা সোল। তুমি যদি আমাকে কোনো একটা বাজে জায়গায় নিয়ে যাও, আমি ওইখান থেকে যেমন এনার্জিটা খুব বেশি তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে নেবো, তেমনি আমি যখন একটা স্পিরিচুয়ালিটির জায়গায় যাব, ওখান থেকে আমি খুব ভালোভাবে এনার্জিটা মানে অ্যাকসেপ্ট করে নিতে পারবো নিজের মধ্যে। তো সেই কারণে কি হয়েছে, যেহেতু গুরু আমার সবসময়, আমার বাকি গ্রহ নক্ষত্র যদি আমি দেখি সবগুলো খুব খারাপ, শনি রাহু কেতু সব মানে উল্টোপাল্টা হয়ে আছে, একমাত্র গুরু ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বৃহস্পতি। সেই কারণে যত অ্যাস্ট্রোলজি ছোটবেলায় মা দেখিয়েছে, হেমোফিলিয়ার জন্য জল পড়া তাবিজ পড়ে প্রচুর ছিল এগুলো, তো সবাই বলতো একটা কথা যে গুরু আছে বলে টিকে আছে, আদারওয়াইজ পসিবল হতো না। তোমার এই ঘটনাটা শুনে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে, তোমার মানে খুব কন্ট্রাডিক্টরি ব্যাপার। তুমি বলছো তোমার বডি এখানে ছিল ক্যাম্পের বিছানাতে, তোমার সোল বাইরে ছিল, হতেই পারে অ্যাস্ট্রাল প্রজেকশনের জন্য, কিন্তু যদি সেটাই হয় তাহলে তোমার পায়ে আঁচড় আসলো কেন? জিনিসটা তো পুরো তোমার অ্যাস্ট্রাল বডি, মানে যেটা তোমার স্পিরিট যেটা বাইরে ট্রাভেল করছিল সেটার সাথে হতে পারতো। ফার্স্ট পয়েন্ট এটা, পায়ে কেন আঁচড় এলো? এবং আমাকে আরেকটা জিনিস আমাকে একটু বলো, যেটা আমি উত্তর খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে যে তোমরা মদ খেয়েছিলে। মদ খেলে আমাদের উত্তেজনা অনেক বেড়ে যায়, নার্ভস গুলোকে কন্ট্রোল করতে পারা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জায়গাটার সাথে মেডিটেশন করছো, নার্ভকে একটা জিনিস বিচলিত করছে আর একটা জিনিস শান্ত করার চেষ্টা করছো। ওই বিচলন যেটা রয়েছে সেটাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করার চেষ্টা করছো। তো এই জিনিসটা প্রবলেমেটিক হয় না তোমাদের জন্য? দেখো, এটা তুমি খুব ভালো কোশ্চেন একটা তুললে, এবং আমি নিজের লাইফে এই উত্তরটা অনেক দিন ধরে খুঁজছিলাম। কারণ আমি এই প্রশ্নটা করার একটাই কারণ, প্রায় 6 বছর রাতের পার্টিকুলার একটা টাইমে আমি মেডিটেশনে বসি, 1 ঘন্টা 16 মিনিট, যে কোনো একটা আমিও করছি। এবং অনেক সময় এরকমও হয়েছে যে বন্ধু বান্ধব, কিছু আড্ডা পার্টিজ, সেই কারণে 1-2 দিন হয়তো মিস করেছি। কেননা আমার মনে হয়েছে যে আমার সেই ফিজিক্যাল মানে কন্ডিশন নেই, বা আমার সেই মেন্টাল কন্ডিশন এখন নেই, যার কারণে মানে যেটা পারপাস মেডিটেশনের সেটাকে আমি বাস্তবায়িত করতে পারবো। বাট এখানে তোমার কাছে ফার্স্ট টাইম আমি এরকম একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার শুনলাম, দ্যাটস ওয়াই আমি জানতে চাইছি ব্যাপারটা। যারা ড্রিঙ্ক করে তাদের অনেকের মধ্যে দেখবে অনেক রকম ভাবে সেই এনার্জিগুলো ফ্লো করতে থাকে। কেউ প্রচন্ড চিৎকার করছে, কেউ গুম মেরে যাচ্ছে, কেউ একদম শান্ত হয়ে বসে যাচ্ছে, আর কেউ ধরো ওই গার্লফ্রেন্ড কি করলো, বয়ফ্রেন্ড কি করলো, এই নিয়ে এক হিস্ট্রি তোমাকে শুনিয়ে দেবে। তুমি পুরো রাত একটা উপন্যাস, অনেক কিছু হয়। এবার আমার ক্ষেত্রে যেটা হয়, আমি খুব সেটেল হয়ে যাই, আমার আশেপাশে চিন্তাভাবনা তখন কিছু কাজ করতে থাকে না, আর আমি না হঠাৎ করেই কোনো একটা কিছুর সঙ্গে কানেক্ট হয়ে যাই। আমার কাছে মনে হয় যে ওইখান থেকে কিছু একটা আমি রিসিভ করছি, কখনো কখনো ধরো কোনো ইনস্ট্রাকশনস, কোনো ঘটনা, কোনো পাস্ট লাইফের কিছু একটা, বা কখনো কখনো আমার ফিউচারের কিছু একটা সিন হঠাৎ করে শাট করে আমার সামনে চলে আসে, এটা দেখে হয়তো চলে গেল। এবার আমার কাছে মনে হয় যে আমি যেটা দেখলাম এটা কি আদৌ সত্যিই দেখলাম নাকি ভুল দেখলাম। এটা মেবি হয়তো আমরা পডকাস্টে যখন আরও এগিয়ে যাবে, আরও কয়েকটা ঘটনা যখন শেয়ার করবো, তখন সেটা ক্লিয়ার হবে। বিকজ আমি যখন প্রথম সেগুলো ভিজুয়ালাইজ করতে শুরু করি, তখন আমার কাছে মনে হচ্ছে এগুলো ফালতু, মানে এগুলো আমার ইমাজিনেশন, এগুলো আদৌ মানে এক্সিস্টই করে না। কিন্তু যখন সেই ঘটনাগুলো দেখার পর যখন অ্যাকচুয়ালি আমার সঙ্গে হতে শুরু করলো, তখন আমার কাছে জিনিসটার প্রতি একটা বিশ্বাস জাগলো যে না, তার মানে হয়তো সামহাউ ইউ আর অন দ্য রাইট পাথ। তোমার সাথে অফ ক্যামেরা যখন কথা হচ্ছিলাম, তোমায় বলছিলাম যে আমার সাথেও এরকম বেশ কিছু জিনিসপত্র হয় যেগুলোকে আমি ডেজাভু ভাবতাম, রাইট।
ডেজাভু মানে একটা সিন যেটা তুমি আগের থেকেই জানো, সেটাই তোমার সামনে এখন প্লে হচ্ছে। হুম। মনে হচ্ছে এই জিনিসটা আমি অনেকবার লাইফে দেখে এসেছি, হুম। বাট সেরকম কন্ডিশনে তুমি লাইফে একদম প্রথম সময়ে দাঁড়িয়ে আছো। তো এরকম টাইপের অনেক কিছু, মানে অনেক জায়গাতে অনেক পরিস্থিতিতে মনে হচ্ছে এইগুলোর ব্যাপারে আমি আগে থেকেই জানি। তো আগে থেকেই আমাকে কেউ একটা ইনফরমেশন দিয়ে রেখেছে, যার জন্য ওই কন্ডিশনগুলো আমি খুব ইজিলি হ্যান্ডেল করতে পেরেছি। রাইট। সেটা আমার গুণে হয়নি, সেটা কোনো যাই না সুপার ন্যাচারাল বিং যাকে আমরা ঈশ্বর বলি, সে এই জিনিসটা বা সে এই পাওয়ারটা দিয়েছে কিনা। বাট এরকম লাইফে অনেকবার হয়েছে। তোমার ক্ষেত্রেও আমি বুঝতে পারছি বা শুনতে পারছি যে এরকম টাইপের ব্যাপার তোমার সাথেও হয়, তাই জন্য আমি নিজের ব্যাপারটা শেয়ার করলাম। এই যে আউটার বডির এক্সপিরিয়েন্স, এটা কি লাইফে প্রথমবার হয়েছিল না এর আগে পরে হয়েছে? একটা মজার ঘটনা শেয়ার করি, ছোটবেলার ঘটনা। হুম। 3-4 দিন ধরে দাঁত দিয়ে কন্টিনিউয়াস ব্লিডিং চলছে, থামছে না হিমোফিলিয়া। থামছে না। ফ্যাক্টর লাগানো হয়েছে, বরফ দেওয়া হয়েছে, বরফ জল সারাক্ষণ মুখের মধ্যে নিয়ে বসে রয়েছে, তারপরেও কমছে না। হঠাৎ করে আমরা যেই পাড়াতে থাকতাম তার পাশের পাড়াতে একজন মুসলিম পীর বাবা এসছেন বাংলাদেশ থেকে। তো সবাই বলছে মাকে যে একে তো কত কিছু করলে, একবার একটু ওনার কাছে নিয়ে যাও, দেখো কি হয়। মা আমাকে নিয়ে গেলেন। আর আমি যেহেতু সায়েন্সের, তখন খুব সম্ভব আমি ক্লাস 5 কি 6, সায়েন্সের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। তো বুজরুকি জিনিসপত্র আমি বিশ্বাস করি না, এগুলো আদৌ কাজ করে। কারণ কি, গুরু চুজ করার জন্য আমার অনেকটা টাইম লেগেছে, গুরুর প্রচুর পরীক্ষা নিয়েছিলাম আমি। তোমাকে আমি গুরু কেন মানবো, বোঝাও আমাকে। তো এই জিনিসটা হওয়াটাও দরকার। ওইখানে পীর বাবা কি করবে না করবে, আচ্ছা ঠিক আছে, এক্সপেরিমেন্ট করতে তো কোনো প্রবলেম নেই, এক্সপেরিমেন্ট করে দেখি, বিশ্বাস করা না করা সেটা তো পরের ব্যাপার। সেখানে গেলাম, পুরো ঘর ভর্তি লোকজন। আমাকে বললো ওই তো এসছে দাঁতের ট্রিটমেন্ট করাতে। আমাকে দেখেই কিন্তু উনি বললেন প্রথমে এই কথাটা। ওনার কাছে এই ব্যাপারে আগে কেউ কথাবার্তা বলতে গেছিল? কেউ বলেনি। আমরা যেরকম ভাবে যায়, লোকজন শুনে ওরকম ভাবে শুনে গেছি। তো আমার তখন একটু অবাক হলো যে উনি কিভাবে জানে যে আমি দাঁতের প্রবলেম নিয়ে ওনার কাছে গেছি, আমার মানে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। ইভেন ওই ঘরের মধ্যে একটা বেসিন ছিল, ওই বেসিনের মধ্যে আমি ঢুকেই মানে মুখ থেকে এই রক্ত মানে ফেলেছি, মুখ পরিষ্কার করেছি, এরকম আর কি। উনি কথাটা বলার পর, কিন্তু তার আগে নয়। আবার বললো যে আয় কাছে এসে বস, একদম ওনার সামনে নিয়ে বসলো। আবার বললো যে হাত পাত। আমি হাত পাতলাম। এবার কি হয় না, ব্লাডটা ধরো অনেকক্ষণ ধরে থাকতে থাকতে একটু গুটলি মতো হয়ে যায়, তো ওরকম ভাবে দলা পাকিয়ে ওটা ছিল আর কি। তো উনি বললো যে হাত পাত। উনি কি করলো, প্রথমে বললো হা কর, হা করলাম। কিছু মন্ত্রমন্ত্র বলে আমার মুখের মধ্যে একটা ফু করলো। তারপর সেখান থেকে ওই ব্লাড যেটা ক্লট হয়েছিল সেটাকে এনে আমার হাতের উপর রাখলো। তারপর উনি আবার কিছুক্ষণ মন্ত্র পড়লো, পরে আরেকটা ফু দিল, দেওয়ার পর মুখের মধ্যে হাতটা ঢুকিয়ে এরকমভাবে দাঁতটাকে তুলে এনে আমার হাতের উপর রাখলো। আমার একটা মানে সেকেন্ডের জন্য কোনো ব্যথা কিছু ফিল হয়নি। তারপর উনি এরমভাবে এই আঙ্গুলটা কি সম্ভব, এই আঙ্গুলটা দিয়ে ওই যেই জায়গাটায় মাড়িটার মধ্যে এরমভাবে চাপ দিয়ে 2-3 মিনিট বা সেকেন্ডের মতন কিছু একটা মন্ত্র পড়ে আঙ্গুল হচ্ছে মুখ ধুয়ে আয়। পরিষ্কার শুরু করলাম, ব্লিডিং বন্ধ। আমি আজও পর্যন্ত এটার কোনো উত্তর খুঁজে পাই না। আমি তারপরে আরও হয়তো অনেক পীর বাবাদের সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছে, এই কুম্ভেও দেখা হয়েছে। আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি, এখনো খুঁজে বেড়াচ্ছি যে এগুলো কিভাবে হয়। একটা পার্সন যার হেমোফিলিয়া রয়েছে, তাকে তুমি ওই রকম একটা কিছু জিনিস দিয়ে কন্ট্রোল করতে পারছো যেটা আমার বডি করতে পারছে না কাজটা। তার মানে কি, বাইরে একটা কিছু তো আছে যে তোমাকে হেল্প করছে, কিছু একটা প্রসেস তো আছে যেটা হয়তো আমি এখনো অনুভব করতে পারিনি আমার জীবনে। মানে তোমার কথাটা শুনে আমার খুব পুরনো একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে জার নিকোলাস, তার ছেলেরও হিমোফিলিয়া ছিল, এবং সেই বাচ্চা ছেলেটিকে ঠিকঠাক করতে পারতো একটাই লোক, সেটা হচ্ছে রাসপুতিন। সেই রাসপুতিনের কারণে বলা যেতে পারে যে রাশিয়ান এম্পায়ার আরও অনেক প্রবলেম ছিল, বাট রাশিয়ান যে এম্পায়ার ছিল তৎকালীন সময়ে সেটা ভেঙে যায়, জারের এগেনস্টে হয়ে যায়, দেন বলশেভিক মেনশেভিক্স সবাই আসে। কিন্তু এই রাসপুতিনও জারিনা রাসপুতিনের খুব ক্লোজ হয়ে গেছিল। নিজের ছেলেকে এরকম অ্যাগানি, এরকম পেনের মতো দেখতে পারতেন না তিনি। রাসপুতিন তাকে শান্ত করতে পারতো। তোমার কথাটা শুনে আমার সেই সময়কার কথাটা মনে পড়ে গেল। মানে সত্যি, মানে ধরো একজন পেনের মধ্যে ছটফট করছে, এত রক্ত বেরোচ্ছে, যন্ত্রণা পাচ্ছ, সেই সময় কিভাবে জাস্ট মানে ওষুধ তো কোনো কিছু লাগাননি, তা সত্ত্বেও
কি এমন ট্রান্সফার করলো যার কারণে এই জিনিসপত্রগুলো স্টপ হয়ে গেল? মানে মাঝে মধ্যে মনে হয়েছে পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যেগুলোর উত্তর আমরা এখনো পাইনি, হয়তো বিকজ আমরা যে খাটটায় শুতাম ওটার মধ্যে দুটো তোষক ছিল, দুটোই ভিজে গিয়েছিল, কন্টিনিউয়াস ব্লিডিং, আমার চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল, 3 দিন ধরে ব্লিডিং বন্ধ হচ্ছে না। তখনই আমরা গেছিলাম সেখানে, আর 3 সেকেন্ডে সেই কাজটা হয়ে গেল। ওটা আশ্চর্য নয় কি? এটা আমার কাছে মনে হয় যে সত্যি তো কিছু একটা তো নিশ্চয়ই রয়েছে। তুমি আমাকে বললে যে এই ক্যাম্পের পর উত্তরাখণ্ডের তারপরেও তোমার সাথে আরো বেশ কিছু ঘটনা আগে হয়েছে, পরে হয়েছে। এমন কি ঘটনা ঘটেছে যেটা তোমাকে এই স্পিরিচুয়াল জার্নি বা এরকম টাইপের দিকে নিয়ে এলো? আমি ক্যাম্পটা শেষ করি তাহলে। ক্যাম্পের পরে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডেই তখন আমরা 2-3টে যে স্পিরিচুয়াল প্লেসেস ছিল, জাগেশ্বর, ব্রিজ জাগেশ্বর, ডান্ডেশ্বর, এই জায়গাগুলো ভিজিট করে আমরা ফিরছি তখন বারেলির দিকে। ফেরার পথে একটা জায়গা আছে সাততাল বলে। এবার তাল মানে হচ্ছে লেক, ওটা 7টা তাল একসঙ্গে, মানে 7টা লেক রয়েছে আর কি। তো জায়গাটা একটু ভুতুরে, এটা আগেই শুনেছি। আর আমার ডিমান্ড ছিল যে ভূতকে আমি একবার একটু দেখতে চাই সচক্ষে। মানে ওই এসে এসে কথা বলে চলে গেল, বুঝিয়ে গেল, পর্দা শ্যাট করে সরে গেল, ওই সব নয়। আমি দেখতে চাই যে তার আদৌ কোনো শরীর রয়েছে কিনা, কি হয়, কথা বলে কিনা, ওইটা আমি ফিল করতে চাই। তো বন্ধুটি বললো যে ভীষণ ডেঞ্জারাস তোমার জন্য, একবার যদি তোমার উপরে ওটা হাবি হয়ে যায় তোমার থেকে ওটা বার করতে খুব প্রবলেম হবে। মানে তা আমি এক্সপিরিয়েন্স করবো, আমার যতক্ষণ রামের ছবি আমার সাথে আছে আমার কিচ্ছু হবে না, চলো। গাড়ি থামলো, ততক্ষণে মোটামুটি ধরো সন্ধে হয়ে এসছে। গাড়িটা যেখানে থেমেছে ওখানে ওই তালের ওপরে একটা ব্রিজ রয়েছে, মানে ওই ব্রিজটা দিয়ে হেঁটে তুমি ওই পারে পৌঁছবে। মোটামুটি ধর এখান থেকে ওই পারটা দেখা যাচ্ছে, খুব ছোট, মানুষগুলো খুব ছোট ছোট এরকম দেখা যাচ্ছে। আমরা ব্রিজটা ক্রস করে এগিয়ে যাচ্ছি। এখান থেকে লোকজন বলছে যে দাদা এই সময় কেউ আর ওদিকে যায় না, আপনারা যাবেন না এখন ওদিকে, সন্ধ্যে হয়ে গেছে তখন। মোটামুটি ধরো হালকা আলো দেখা যাচ্ছে ওই জায়গাটা, আর পাহাড়ের সন্ধ্যাটা খুব ঝুপ করে পড়েছে। হ্যাঁ, ঝুপ করে, তুমি আগে থেকে কোনো প্রেডিকশন করতে পারবে না যে এখন হচ্ছে এই হচ্ছে। তো হ্যাঁ, তা আমি বললাম যাবো, তারপরেও যাবো। তো ভেতর থেকে কিছু একটা ডাকছে। তো ওইখানে সাহেবের বাংলোতে কেউ একজন আত্মহত্যা করেছিল, আমরা সেটা জানতাম না। এটা আমরা তখন জানতাম না যখন আমরা যাচ্ছি। আমরা 4 জন বন্ধু সেই একই রকমভাবে হেঁটে চলেছি, আমি সবার আগে আগে, পায়ের স্পিড বেড়ে গেছে। এবং কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটা বাতাস মনে হলো জঙ্গলের ভেতর দিয়ে এরমভাবে ঘুরছে। জঙ্গলের ভেতরের যে মরা শুকনো পাতাগুলো ছিল এগুলো সেটার সঙ্গে উঠছে। হঠাৎ করে আমার এত শ্বাস ফুলে গেছে যে আমি আর একটা স্টেপ আগে নিয়ে যেতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে ভীষণ বাজে রকম ভাবে। আমার মনে হচ্ছে যেন আমি এখানেই বসে যাব, আমাকে জল দাও, শ্বাস দাও, বাতাস দাও, আমি আর পারছি না এগিয়ে যেতে। আমি ওখানেই বসে গেছি, মাটিতে বসে গেছি। এবার আমি ছাড়া সেখানে বাকি যে আরো 3 জন ছিল তাদের মধ্যে থেকে আরো 2 জনেরও একটু ভূত দেখার ইচ্ছে ছিল। আমি ঠিক এরকম হবে, আমি তো যেতে পারছি না, তোমরা কি ওখান থেকে দেখে আসো। আমি ঠিক এরকম ভাবে বলছি কিন্তু কথা, মানে তোমরা ডিটারমাইন্ড ছিলেই যে ওখানে দেখতে পাবো এবং আমি যাবোই, আমার এক পুরো টার্গেট ছিল আমি যাবো সেখানে। তো এবার আমার একটি বন্ধু বললো যে আমি তোমার সঙ্গে দাঁড়াচ্ছি, তোমার শরীরটা ভালো না আমি বুঝতে পারছি, আমি তোমার সঙ্গে দাঁড়াচ্ছি, বাকি 2 জন যাক। ওরা গেল। ওরা যাওয়ার পর বেশ ধরো 10-15 মিনিট ওরা আসছে না, আমার শরীরটা ততক্ষণে কিছুটা ঠিক হয়ে এসছে, কিছুটা, মানে ধরো এই ব্রিদিং প্রবলেমটা কিছুটা কমেছে। আমি একবার ভাবছি যে কমেছে যখন যাই না, আবার ভেতর থেকে কেউ একটা বলছে না যেও না যেও না। তার মধ্যেই দেখি ওই 2টো ছেলে দৌড়াতে দৌড়াতে ওখান থেকে ফিরে আসছে, যেই 2টো ওইখানে গেল। আচ্ছা, তাহলে ভাবলাম কি দেখলে সেখানে গিয়ে, মানে আসার পরে তো একটা কিউরিয়াসিটি থাকে না যে কি দেখলে সেখানে, তোমরা এত দৌড়ে আসছো। বলছে এবার ওরাও হাঁপাচ্ছে, বলছে ওই পারে গিয়ে কথা হবে, ওই পারে গিয়ে কথা হবে। তারপর এবার আমরা ন্যাচুরালি আবার সবাই হাঁটতে শুরু করেছি। হঠাৎ করে দেখি ওদের পেছন পেছন একটা দেহাতি লোক, মাথার মধ্যে একদম কালো একটা কিছু দিয়ে মুখটা ঢাকা, হাতে একটা হ্যারিকেনের মতন, ওটা নিয়ে উনি খুব দ্রুত পায়ে দিকে এগিয়ে আসছেন। আমার ভীষণ ভয়ানক লাগলো, অদ্ভুত লাগলো যে এই জায়গাটায় ওইখান থেকে বলছে যে রাতের দিকে কেউ যায় না, তো উনি কোত্থেকে লোকাল কিনা, চেহারাটাও দেখার কোনো উপক্রম নেই। তো সায়ন বলে একটি ছেলে আছে, ও বললো যে চলো আমরা একসঙ্গে হাত ধরে দাঁড়িয়ে থাকি, উনি যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছেন এই রাস্তাটাকে ক্লিয়ার করো, তোমরা এদিকে, তোমরা পিছিয়ে আসো। আমরা পিছিয়ে গেলাম,
লোকটাকে আগে যাওয়ার জন্য আমরা দিয়ে দিলাম। আমরা সবাই পিছিয়ে দাঁড়িয়ে গেছি, সবার হাত ধরা। উনি শ্যাট করে আমাদেরকে ক্রস করে একবার ঘাটটা ঘুরিয়ে আবার সামনে চলে গেল। নর্মাল মানুষের মতোই দেখতে, মুখ দেখা যায়নি, মুখটা ঢাকা ছিল, কালো রঙের একটা কাপড় পরা, এটা দিয়ে মুখটা ধর এইটুকু ঢাকা, এদিকে ধর হালকা যদি ঠোঁটটা দেখা যায় ওটা দিয়ে দেখেছি যে এরকম একটা গোফের একটা রয়েছে, মানে গোপ ঝুলছে একটা কিছু দাড়িটা। বাট ওই জায়গায় এরকম একটা লোক এই সময় দেন আমরা দৌড়তে শুরু করেছি একদম ওনার পেছন পেছন। মানে হঠাৎ করে কি হয়েছে আমি বলেছি আমি এর শেষ দেখেই ছাড়বো, কে ও। দেখতে 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 আমরা যখন ওই জায়গাটায় এসে পৌঁছে, যেখান থেকে ব্রিজটা ওই দিক থেকে এদিকে কানেক্ট করছে, ব্রিজের ওই পারে আমরা যখন দাঁড়িয়ে আছি, ধরো একটা মানুষ যদি দৌড়েও আসে তুমি দেখতে পাবে যে এই মানুষটা এইদিকে ক্রস করছে। আমরা ব্রিজে এসে দেখেছি যে ওখানে কোনো মানুষজন কেউ কিছু ছিল না। উপরন্তু ওই জায়গার অ্যাটমসফিয়ারটা প্রচন্ড ভারী হয়ে গিয়েছিল। আশেপাশে কোনো বাড়ি ছিল? কোনো বাড়িঘর কিচ্ছু নেই, ওই দিকটায় কেউ এক্সপ্লোরই করে না, ওটা পুরো একটা জঙ্গলের মধ্যে একটা বাংলো এরকম ভাবে পড়ে রয়েছে। এবার আমরা আসলাম এই পারে এসে একটা চায়ের দোকানে বসেছি, চা নিয়েছি। এবার আমরা নিজেদের ভাষায় কথা বলছি, বাংলা ভাষায়, বাংলা হিন্দি মিলিয়ে, কারণ ওখানে দুজন নন বেঙ্গলিও ছিল, বাংলা হিন্দি মিলিয়ে কথা বলছি। তো লোকজন, দোকানি যে ছিল সে আমাদের কথাগুলো বুঝতে পারলো। তো বুঝতে পেরে উনি কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করলেন যে কি হলো দাদা আপনাদের সঙ্গে। তখন আমার বন্ধুটি বলছে যে ওইখানে যে বাংলোটা ছিল, ওই বাংলোটা ক্রস করে একটা পাঁচিল ছিল। পাঁচিলটা যাওয়ার আগেই তুমি বাংলোর সাইডে একটা জানালা মতো আছে, মানে জানালার কপারটা খোলা, যদি ভেতরটা দেখতে পাচ্ছে, তো দেখছে যে ওপর থেকে কালো কাপড় পরা কিছু একটা ঝুলছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছে। তারপরে ওর কিউরিয়াসিটি জাগলো যে আমি আর একটু এগিয়ে গিয়ে দেখবো কি আছে ভেতরে। তো পাঁচিলটা টপকে ওই দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে, ওই দিকটা দিয়ে যাওয়া যায়, একটা গেট মতন ছিল। তখন ও অনুভব করতে পারছে যে ওর কানে কেউ কন্টিনিউয়াস পোক করে যাচ্ছে যে তুমি আর এসো না, তুমি যদি আর আসো তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে, অনেক বিপদ হবে তোমার। তারপরে ওরা হাঁটা শুরু করেছিল, কিন্তু সেখানে গিয়ে কেউ আবার ওদেরকে আটকে দিল, এবং ওরাও প্রচণ্ডভাবে, মানে তোমার ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেল, দৌড়ে দৌড়ে ছুটে আসলো সেখান থেকে, বলে যে চলো ওইখানে গিয়ে কথা বলবো, এরকমভাবে একটা ভাব নিয়ে ওরা আসলো। তো আমরা এই পুরো ঘটনাটা ওই দোকানিকে আবার ডিসক্রাইব করলাম যে এই বিষয়টা হলো, এবং আমরা যখন যাচ্ছিলাম দেখলাম যে এরকম একজন লোক আসলো, এই ইত্যাদি ইত্যাদি। তখন উনি বললেন যে এই জায়গাটায় এরকম সময় কোনো মানুষজনই থাকেন, মানে আমরা যারা লোকাল আমরা তো থাকিই না, অনেক সময় ট্যুরিস্ট যদি কেউ থেকে থাকে, আজ পর্যন্ত এমন হয়েছে যারা ওইখানে ওই সন্ধ্যের সময় গিয়েছিল কেউ আর ফিরে আসেনি। এটা শুনে আরও ভয় লাগতে শুরু করলো, যে তখন মনে হলো যে সত্যি কেউ একটা ছিল যে আমাদেরকে আবার সেখান থেকে ফিরিয়ে এনেছে, কেউ একজন আমাদেরকে আবার প্রোটেকশন দিয়েছে। তো সেই ঘটনাটা, মানে আমি এখন কি বলবো, যে এই লোকটা ওই যে কালো কাপড় পরা অবস্থায় ছিল, হাতে হ্যারিকেন ছিল, দেখতেও কেমন এরকম ভুতুরে টাইপের, যার চেহারা দেখা যাচ্ছে না, শুধু তুমি দাড়ি গোপটা, মুখের নিচের পোর্শনটা শুধুমাত্র দেখতে পাচ্ছ, ওটা দেখে তুমি আন্দাজ করতে পারছো যে ওটা একটা মেল কোন একটা পার্সন ছিল। তো ওই যে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ভূত দেখবো, যে শরীরে থাকে কিভাবে থাকে, হয়তো ওই রকম একটা ফর্মে আমি তাকে দেখতে পেলাম, ওটাই আমার কাছে ফিল হয়েছে। তো এটা যেরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে তোমার, এছাড়া তুমি বলছিলে কোনো একটা চার্চে বা কোনো একটা এরকম পার্টিকুলার জায়গাতে কিছু একটা ফিল করেছো, কিছু একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো যেটা হয়তো এইগুলোর থেকে বেশ খানিকটা আলাদা? একটু আলাদা। কি হয়েছিল? সেটা ছিল একটা জঙ্গলের ভেতরে, তোমার জঙ্গলের ভেতরে একটা তাল রয়েছে, এবং তাল মানে লেক। এটা উত্তরাখণ্ডেই হচ্ছে? উত্তরাখণ্ডের কাছাকাছি একটা জায়গা, মানে আমরা এই স্পটটা এখন যেটার কথা বললাম আর কি, ওটা নয়, ওটা আলাদা আর একটা স্পট আর কি। তো সেখানে কি হয়, সেখানে একটা পার্টিকুলার একটা জায়গা থাকে যেখানে আমার বন্ধুটি বলেছিল যে ওই জায়গাটায় গেলে পরে তুমি দেখবে যে তোমার মোবাইল অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, যেটা আমি বিশ্বাস করিনি। আমার মনে হয় যে বুজরুগি কথাবার্তা, নিজের সাথে ঘটতে লাগবে, না আমি বিশ্বাস করবো কিভাবে। তো আমি সেখানে, আমরা ওই 4 জন ছিলাম, আমরা সেখানে যাওয়া স্থির করলাম যে আমরা একবার যাবো সেই জায়গাটায়। এবার তোমার সেই তালটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, ওই জায়গাটা একটা ছোট্ট গির্জা মতন রয়েছে, ওখানে একটা ক্রস লাগানো, এবং সবাই বলে যে এই জায়গাটাকে প্রোটেকশন করার জন্যই নাকি ওই জায়গাটা পরে বানানো হয়েছে, ওটা প্রথম দিকে ছিল না, মানে চার্চটা পরে বানানো হয়েছে। এবার সেই জায়গাটায় ঘটে কি, ধরো তুমি সেখানে গেলে, যাওয়ার পর তুমি দেখবে যে একটা সার্টেন জায়গার পরে তোমার মোবাইল অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, তোমার মোবাইলের কিছু নেটওয়ার্ক কিচ্ছু কাজ করবে না, মোবাইল ইভেন সুইচ অফ হয়ে যায়। জায়গাটা এক্স্যাক্টলি কোথায়? উত্তরাখণ্ডের আশেপাশে নৈনিতালের কাছাকাছি কোনো একটা জায়গা, আমার জায়গাটার লোকেশনটার নাম মনে নেই এই মুহূর্তে। একটা জঙ্গলের ভেতরে প্রচুর গাছপালা রয়েছে, তার মাঝখানে তালটা, এবং কেউ যখন ধরো এখান থেকে একটু তালটার দিকে এগিয়ে যাবে না,
ওটার মধ্যে অটোমেটিক ওয়াটারের ওয়েভ তৈরি হয়, অটোমেটিক ওয়েভ তৈরি হয়, এবং ওয়েভটা বারবার এরকমভাবে কাঁপতে কাঁপতে এসে বারবার তোমাকে লোকাল ভাষায় যেটা বলে আর কি, যে ওরা বলছে যে তোমাকে বোঝাতে চাইছে যে তুমি আর আগে যেতে পারবে না। ওটা আমরা একটা শুনেছিলাম যাওয়ার আগে। তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে গিয়ে দেখা যাক কী হয়। এবং আমরা যত তোমার জঙ্গল ক্রস করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি তত জায়গাটা একটা ছমছমে ছমছমে ভাব, গা ছমছম কীরকম একটা ভয় ভয় লাগে। এবং তখন কিন্তু দিনের আলো ছিল। এবং প্রথম যে ঘটনাটা বললাম ওই সময় আমরা সবাই ড্রাঙ্ক ছিলাম, তারপরের ঘটনাগুলো কিন্তু ড্রাঙ্ক অবস্থায় নয়। তাই নিজের মস্তিষ্কের উপরে এবার আর প্রশ্ন করা যায় না যে তুমি কি অন্য কারোর দ্বারা চালিত হচ্ছিলে নাকি তুমি নিজেই চিন্তা ভাবনা করতে পারছো। তো সেই জায়গাটায় এসে দাঁড়িয়ে এবার আমরা যত এগিয়ে যাচ্ছি ন্যাচারালি মোবাইল খুললাম, দেখলাম যে অটোমেটিক মোবাইল অফ হয়ে গেছে। প্রথমে সিগন্যাল চলে গেছে, তারপর মোবাইল অফ হয়ে গেছে। মানে আমরা কিছু ভিডিও শ্যুট করতে করতে হঠাৎ করে দেখছি মোবাইলের যে স্ক্রিনটা রয়েছে ওটা ব্লিঙ্ক করতে শুরু করলো, ব্লিঙ্ক করতে করতে ওটা অফ হয়ে গেল। তখন যেই ছেলেটি আমাকে বলেছিল আর কি যে এরকমটা হতে পারে, ওর দিকে তাকালাম, বলছে হয়ে গেছে, বললাম হ্যাঁ। তারপর মোবাইল পকেটে রেখে আমরা জাস্ট একটা স্টেপ দিয়েছি, হঠাৎ করে একটা লেয়ার মানে ওয়াটারের একটা ওয়েভ তৈরি হলো। তুমি ধরো ওয়াটারের মধ্যে একটা ঢিল ছুড়লে পরে ওটা তো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসতে থাকে, ওয়েভটা ঠিক ওরমভাবে একটা ওয়েভ আমাদের সামনে এগিয়ে আসলো। আমরা যত এগিয়ে যাচ্ছি তত ওয়েভের এই লেয়ারটা মানে বাড়ছে, আরও বেশি বেশি করে হতে শুরু করলো, অথচ কেউ সেখানে কোনো ঢিল ছোড়েনি, কিচ্ছু ছোড়েনি। হঠাৎ করেই একটা অদ্ভুত রকমের শব্দ হতে শুরু করলো, এবং যেটা আমাদের কাছে এটা ইন্ডিকেশন মনে হচ্ছে কেউ একজন বলছে যে এখান থেকে পালাও, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা তারপরেও আরও অনেকটা দূর ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। আবার সেই একই ঘটনা, আমরা মানে যতবারই এগিয়ে যাচ্ছি বা যা কিছুই করছি কানের সামনে কেউ এসে বারবার পোক করছে, আর অটোমেটিক্যালি ব্রিদিংটা ফাস্ট হয়ে যাচ্ছে, মানে তুমি তারপরে আর স্টেপই দিতে পারছো না। আমরা সবাই এরকমভাবে হাঁপাচ্ছি, মানে নর্মালি যদি তুমি হেঁটে যাও এরকমভাবে হাঁপানোর কথা নয়, একটা নর্মাল একটা রাস্তা তুমি মরা শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছ, ওরকমটা হওয়ার কথা নয়। ঠিক সেরমভাবেই আবার হাঁপাতে 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 আমরা আবার সেখান থেকে ফিরে আসলাম। যখন ফিরে আসলাম মানে যেই জায়গাটা আমাদের গাড়ি ছিল সেই জায়গাটা যখন আবার ফিরে আসলাম, অটোমেটিক আবার মোবাইল অন হয়ে গেল। এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কি কোনো জিওম্যাগনেটিক্যাল ফিল্ড ছিল, কি ছিল কিচ্ছু জানি না, আজও এটার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নাই। কিন্তু হ্যাঁ, ঘটনাটা আমার সাথে ঘটেছে। যদি আমার সাথে না ঘটতো, আজকে যদি ধরো অন্য কেউ বলছে, হয়তো আমিও বিশ্বাস করতাম না, আমি বলতাম যে বুঝরো কি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের সাথে ঘটছে। আমরা যখন এরকম কোনো জায়গায় যাই তার আগে একটা আভাস পেয়ে যাই। তোমার ক্ষেত্রে মনে হচ্ছে যে কেউ কানের কাছে এসে কিছু বলছে, ঠিক আছে। আমার ক্ষেত্রে হয় আমি পায়ের ক্ষেত্রে কিছু ওয়েভ অনুভব করি, স্ট্যাটিক ইলেকট্রিসিটির মতো, হোয়াট এভার, যার ক্ষেত্রে যেটাই হয়। অনেক মানুষ এরকম টাইপের জায়গাতে চলে যান, কোনো ইন্ডিকেশন পান না, তারা হয়তো অতটা রিসেপটিভ নন। আর তারা কি এই জিনিসপত্রগুলো, এই সতর্কতার যে সিমটমসগুলো সেগুলো বুঝতে পারেন না বলেই কি এরকম টাইপের প্রবলেম তাদের সাথে বেশি হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার কাছে মনে হয় যে ওরা হয়তো এনার্জিগুলোকে অনুভব করতে পারে না, কারণ কি এরা তো তোমার আশেপাশেই রয়েছে। এবার হয়তো ধরো কোনো একটা জায়গায় আমি একটুখানি কানেক্ট করে জিনিসগুলোকে বুঝে ফেলতে পারছি, এবার ওনারা হয়তো বুঝতে পারছে না, সেই কারণে জিনিসগুলো তাদের সাথে সেই রকমভাবে এফেক্ট ফেলতে পারছে না বা বুঝতে পারছে না। বিকজ ওই এন্টিটিগুলো আমি যতটুকু বুঝতে পারছি, আমার মনে হয় যে কোনো একটা জায়গায় ওরা আটকে রয়েছে বলেই তো এরমভাবে হচ্ছে বিষয়গুলো। আজকে যদি ওদের কার্মিক স্ট্রাকচার ধরো ডিসলভ হয়ে যেত, ওদের যদি মুক্তি হয়ে যেত, সেলভেশন হয়ে যেত, তাহলে তো এই ধরনের ঘটনাগুলো ঘটার চান্সেস খুব লো হয়ে যেত না। এবার ওরা কাদেরকে চায়? ওরা চায় ওরকম একটা রিসেপটিভ বডি যেখানে ঢুকে ওরা ওদের সেই যে বাসনা এবং সংস্কারগুলো রয়েছে ওগুলোকে ওরা ডিসলভ করতে পারে। এবার সেইখানে যদি কোনো একটা রিসেপটিভ পার্সনই যায়, তাহলে তার উপরে ঢুকে ওরা সেই কাজগুলো কমপ্লিট করতে পারবে। সেই কারণে ওদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং সেই কারণে আমার মনে হয় যে আমি যখন ওই রকম জায়গাগুলোতে যাই, আমার সাথে সেই বিষয়গুলো একটু বেশি বেশি করে হতে থাকে। এই যে কোনো প্রেতাত্মা কাউকে পজেস করে, এই জিনিসটা বিলিভ করো? করি। যদি সেটা বিলিভ না করি তাহলে, মানে আমি যদি বলি যে করি না তাহলে সেটা ভুল হবে। কিন্তু আমার চোখের সামনে এরকমভাবে দেখেছি। আমি সেদিনকে একজনের সঙ্গে কথা বলছিলাম বিষয়টা নিয়ে। তো উনি বললেন যে প্রেতাত্মা হয়তো শরীরে ঢোকে না, কিন্তু আশেপাশে থেকে তোমাকে দিয়ে নানা রকম কথা বলানোর চেষ্টা করবে। খুব ছোট্ট একটা, ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ খুব ছোট্ট একটা ঘটনা বলছি। আমরা এমন একটা জায়গায় ছিলাম সেখানে চিকেন পাওয়ার কোনো কথা নয়, মানে সেখানে সবাই ভেজ টেজ খায় আর কি। এবং আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা বলছে যে অনেকক্ষণ ধরেই একে
ঠিকঠাক লাগছে না, মানে এই মনে হচ্ছে যেন একটু অদ্ভুতভাবে কথাবার্তা বলছে, কী সব কথাবার্তা বলছে। হঠাৎ করে আমি বললাম যে আমি চিকেন খাবো, এবং ওরা বললো যে এই চিকেন এখানে তুই কোথায় পাবি, এখানে তুই চিকেন পাবি না। আর আমি কিন্তু খুব বেশি চিকেনের ফ্যানও নই যে আমাকে চিকেন খেতেই হবে, না খেলে মরে যাবো, ওরকম কিছু নয়। হঠাৎ করে আমি বলছি আমি চিকেন খাবো, এবং তারা সেখানে খুঁজে খুঁজে, আমি বললাম যে ওই রাস্তা দিয়ে যাও, ওইখানে একটা দোকান আছে, ওইখানে তুমি চিকেন পাবে, চলো আমার সঙ্গে চলো বলে আমি ওদেরকে দেখিয়ে দেখি ওই দোকানে নিয়ে গেলাম। ওইখানে চিকেন পাওয়া গেল, চিকেন খেলামও। খাওয়ার পর থেকে আমি নর্মাল। এবার এটার তুমি কি এক্সপ্লেনেশন দেবে? ওরা বলছে যে তুই চিকেন খাওয়ার আগ পর্যন্ত একটা ছিলি, চিকেন খাওয়ার পরে তোকে তুই মনে হচ্ছে, তার আগ পর্যন্ত একটা অন্য কোনো মানুষের সঙ্গে আমরা হাঁটছিলাম। হয়তো যে জিনিসটা ছিল তার এরকম বাসনা ছিল, হয়তো তোমার মাধ্যমে সেটাকে পূরণ করলো। রাইট, ইট ইজ ভেরি ডেঞ্জারাস কিন্তু সময় সময়। তার জন্য ধরো ওরম জায়গায় তুমি যখন ট্রাভেল করছো, তোমাকে কিছু প্রোটেকশন তোর সাথে রাখতেই লাগে। মোস্ট অফ দ্য টাইম আমি রুদ্রাক্ষ ক্যারি করি আমার সাথে, আর গুরুর নাম থাকে, গুরুর ছবি থাকে, ওটাই আমার সম্বল, আর কিছু না। অনেক ক্ষেত্রে আমরা কবচ দিয়ে থাকি Right. যে প্রোটেক্ট করে রাখে ওভারঅল অ্যাসপেক্টে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি বলছিলে কেদারনাথে গিয়ে তোমার সাথে একটা হরিফিক বলবো না, বাট সুপার ন্যাচারাল কিছু তুমি ফিল করতে পেরেছো। রাইট, কি ব্যাপারটা? দেখো, এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম এগুলো একটু ভূত প্রেত রিলেটেড, যে ওইখানে গিয়ে আমি একটা কিছু অনুভব করতে পেরেছি। এবার আমি যদি হালকা করে জিনিসটাকে একটু স্পিরিচুয়ালিটির দিকে টার্ন করি, ব্যাপারটা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি আমার দীর্ঘ অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে কেদারনাথ যাব, বাট বিকজ অফ মাই ফিজিক্যাল কন্ডিশন আমি সাহস করে উঠতে পারছিলাম যে আমি ট্র্যাক করে সেখানে যেতে পারবো করে। মনে হচ্ছিল যে হেলিকপ্টার যদি সার্ভিস অ্যাভেলেবেল হয় কখনো, তখন আমি যাব, কারণ ততক্ষণ পর্যন্ত হেলিকপ্টার সার্ভিসের ফুল টিকিট বুকিং কমপ্লিট, নতুন করে ওরা কোনো বুকিং নিচ্ছে না। তো একদিন ভোরের দিকে বলবো, ধরো 3টে 3:30 নাগাদ আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি দেখেছি ওটা আমি পরে বলবো, এটা এখন আমি বলছি না। স্বপ্নটা যেটা দেখেছি ওটা দেখে আমার ঘুম ভাঙলো, এবং আমার কাছে মনে হলো আমি প্রচণ্ড একটা ঠান্ডা জায়গায় বসে রয়েছি, ধরো -1, 2, 3 এরকম হবে টেম্পারেচার, অথচ আমি ঘরে শুয়ে রয়েছি, তখন ফ্যান চলছে। এত ঠান্ডা জায়গা থেকে আসার পরে আমার কাছে মনে হচ্ছে আমি দরদর করে ঘামছি। স্বপ্নটার আগামাথা কিছু বুঝতে পারিনি তখন। পরদিন অফিসে গেছি, হঠাৎ করে একটি বন্ধু ফোন করলো, সিদ্ধা কেদারনাথ যাবে? আমি বলছি হ্যাঁ যাবো, দেখি সামনের বছর যদি হেলিকপ্টারে ইয়ে পেলে, বলে আমরা কালকে যাচ্ছি। বলছি ওকে ফাইন, যাও তোমরা, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ? বলছি কি অদ্ভুত কথাবার্তা, আমি হেঁটে কেদারনাথ যাবো, প্রশ্নই ওঠে না। বলে ব্যাগ ট্যাগ প্যাক করে নাও, আমরা কালকে কেদারনাথের জন্য বেরোচ্ছি। এবার যে কথাটা বলেছে ওর কথা আমি কখনোই টালতে পারবো না, তো আমার মনে হচ্ছে যে কি জানি, মেবি হয়তো এটা কোনো একটা ইন্ডিকেশন আমাকে এরমভাবেই যেতে লাগবে। চলো গো উইথ দ্য ফ্লো। আমি ম্যানেজারকে গিয়ে বললাম যে আমাকে 7-8 দিনের জন্য ছুটি দিতে লাগবে, আমি একটু দিল্লি যাচ্ছি, আমার ওখানে কিছু কাজ পড়ে গেছে। ম্যানেজার বলেছে ঠিক আছে যাও। বাড়িতে আসলাম, কিরকম মানে ধরো মানে মাকে যদি বলি যে কেদারনাথ যাবো, মা আমাকে কখনোই যেতে দেবে না। যে এ ছেলের এই অবস্থা, ফিজিক্যাল 10 মিনিট হাঁটতে পারে না, সে 22 কিলোমিটার ট্রেকিং করে কেদারনাথ যাবে। আমি কি করলাম, একটা ভুয়ো আমার একটা ট্রেনিং সার্টিফিকেট কাগজ বের করলাম, আমাকে বললাম যে ধরো এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমার ওখানে একটা ট্রেনিং আছে, আমি যাব, তুমি বাই দিস টাইম আমাকে খুব বেশি একটা ডিস্টার্ব করবে না, সকালবেলা উঠে, কারণ কি ওইখানে কি নেটওয়ার্ক পাওয়া যায় না যায় কোনো আইডিয়া নেই, আগে থেকে সবটা সেট করে গেছি যাতে ভদ্রমহিলা টেনশন না করে। মা আমার প্রচণ্ড টেনশন করে। তো শুরু হলো আমাদের জার্নি। টিকিট কাটা হলো একদম শেষ মোমেন্টে, লাস্ট মোমেন্টে টিকিট কাটা, ট্রেনের টিকিট সব কনফার্মড হয়ে গেল, কোথাও কোনো ওয়েটিং নেই, কিছু এসব নেই, সব হয়ে গেল। আমরা পৌঁছলাম হরিদ্বার থেকে আমাদের জার্নিটা একসঙ্গে শুরু হলো। হরিদ্বারে বারেলি থেকে আমার আরও 3টে বন্ধু আসলো, এখান থেকে আমি একলা, আগরতলা থেকে আমরা 4 জন সেখান থেকে একসাথে হয়ে আমরা সোনপ্রয়াগের জন্য বাস ধরলাম। ওইটুকু পর্যন্ত সব নর্মাল, আমার কাছে কোনো কিছুই আজগুবি কিছুই মনে হচ্ছে না। করলাম সেখান থেকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড। পরদিন সকালবেলা মানে যেদিনকে আমাদের ট্রেকিংটা স্টার্ট হয় আর কি, সেদিনকে তোমার গৌরীকুণ্ড থেকে আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে সব শুরু করলাম। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি একটা লং টাইমের জন্য ট্রেকিং করব, তার জন্য প্রিকশন ডোজ আমি আগে থেকেই নিয়ে নিচ্ছি, যাতে মাঝ রাস্তায় আমার যাতে কোনো ধরনের ব্লিডিং এপিসোড না হয়, ফার্দার যাতে ব্লিডিং না হয়। দেখো আমার ক্ষেত্রে কি হয়, যে কোনো কারণে যদি একবার ব্লিডিং হতে শুরু করে তাহলে ব্লাডটা ক্লট হবে না। তো আমি আগে থেকে আমার বডিতে যেটা আমার ব্লাডটা ক্লট করতে দিচ্ছে না, ওই জিনিসটাকে বাইরে থেকে ইনজেক্ট করে ওটাকে লেভেলটা বাড়িয়ে দিলাম। ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 বেসিক্যালি হয়, যেটার জন্য ব্লাডটা ক্লট হয় না।
আচ্ছা, তো আমার বডিতে ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি রয়েছে, ওটাকে আমি আলাদা করে ইনজেকশন দিয়ে আগে থেকেই লেভেলটা যাতে clot বডিতে করে যায়। বাড়িয়ে দিলাম, যাতে এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যাতে ব্লাডটা ক্লট হয়ে যায়। হুম, এবার সেটা সকালবেলা নেওয়া হলো আমার সেই ডোজটা। নেওয়ার পর আমার হাঁটা শুরু হলো। মানে তোমাকে কি ডেলি এটা নিতে হয় নাকি? এটা ডেইলি না, এটা দেখো, এটা আমরা নেই অন ডিমান্ড বেসিসে। যখন তোমার বডিতে কোনো একটা প্রবলেম শুরু হচ্ছে তখন তুমি সেটা নাও। এবার আমার ক্ষেত্রে যেটা ছিল যে যেহেতু আমি ওখানে যাব, ওরকম ধরনের ইনসিডেন্ট হবেই, তো বেটার তুমি আগে থেকে প্রিকশন ডোজ নিয়ে নাও। প্রিকশন ডোজের কনসেপ্ট অনেক দিন ধরেই চলছে। তুমি ধরো আজকে তুমি কোথাও একটা ট্রাভেল করছো, তোমাকে অনেকটা হাঁটতে লাগবে, তুমি আগে থেকে একটা ডোজ নিয়ে নিলে, বুঝে যে আমার বডি ওয়েট তো এতটা লাগবে, এতটা পার্সেন্টেজ করলে হয়ে যাবে। কতদিন থাকে? 24 আওয়ার্স অনলি। ওকে, 24 আওয়ার্স পর সেটার লেভেল আবার 0 হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো ফ্যাক্টর নিলাম, নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 যখন গৌরীকুণ্ড জায়গাটায় এসছি, সেখান থেকে আমাদের ব্যাগ যেগুলো ছিল এগুলো সব পোর্টারকে দিয়ে আমরা 4টা লাঠি নিলাম, সেখান থেকে নিয়ে হাঁটা শুরু করলাম। লাঠির কনসেপ্টটা সেখানে খুব দারুণ। লাঠিটা তুমি সেখান থেকে ভাড়া পাবে, মানে 50 টাকা ওরা ভাড়া নেয়। তারপর তুমি যখন ট্রেকিং করে আবার নিচে নামবে, তুমি যখন লাঠিগুলোকে আবার জমা দিয়ে দেবে যেই দোকানটা থেকে নিয়েছো, জমা দিয়ে দিলে ওরা আবার তোমাকে 20 টাকা করে রিটার্ন করে দেয়। এই হচ্ছে ওখানের কনসেপ্টটা। আমরা হাঁটতে শুরু করলাম। রাস্তাটা খুব সুন্দর, মানে তুমি যদি হেঁটে যাও না, প্রত্যেকটা ঋতু তুমি সেখানে দেখতে পাবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সবগুলো ঋতু। আচ্ছা, আমি প্রথমে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এই বিষয়গুলো সম্পর্কে। আমি যত এগিয়ে যাচ্ছি, প্রচন্ড সোয়েটার পরে রয়েছে, তো একটু পরে প্রচন্ড গরম লাগতে শুরু করলো। আস্তে আস্তে সোয়েটার খুলতে শুরু করলাম। আরো বেশ কিছু দূর যাওয়ার পর বৃষ্টি শুরু হলো। মানে কিছু দূর বলতে কি, এটা ধরো কয়েক কিলোমিটার, মানে 3-4 কিলোমিটার পর ধরো একটা ওয়েদার চেঞ্জ আমরা পাচ্ছি এরকম। এই করতে 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 মোটামুটি একটা জায়গায়, তখন ধরো হাফ অফ দ্য ট্রেকিং আমাদের কমপ্লিট হয়েছে। আমি একটা জায়গায় গিয়ে পুরোপুরি চেয়ারে বসে গেছি। আমি আর এক বিন্দু আমি আগে হেঁটে যেতে পারবো না। পুরো শরীর আমার পুরো ছেড়ে দিয়েছে, মানে প্রচন্ড ব্যথা হতে শুরু করছে, পারবোই না আমি যেতে। আমি বসে গেছি, বলছি দেখ আশেপাশে কোনো টেন্ট ফেন্ট আছে কিনা, আমি আজকে রাতটা এখানে থেকে যাই। তোরা যদি ভাবিস যে তোরা উপরে উঠে যাবি, তোরা উপরে উঠে যা, ওরা কেউ আমাকে ফেলে যাবে না। এবার আমারও আবার এটা মনে হচ্ছে যে আমার জন্য না ওদের ডিলে হয়ে যায়, তো ঠিক আছে চলো কোনোভাবে নিজের মাইন্ড সেট আপ আবার তৈরি করে, ঠিক আছে দেখি লেটস গিভ ইট এ ট্রাই। হলে হলো, না হলে শেষ, কি আর হবে বেশির থেকে বেশি, পড়ে যাবো মরে যাবো, শেষ রাস্তায় এইটুকুই ব্যাস। আবার হাঁটা শুরু হলো। হাঁটা শুরু হওয়ার পর থেকে কেমন যেন একটা এনার্জি আমার মানে কাজ করতে শুরু করলো, যে কন্টিনিউয়াস আমাকে ওপর থেকে ম্যাগনেটের মতন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি নিজেকে আর কন্ট্রোলই করতে পারছি না, আমি হেঁটেই চলেছি। এই করতে 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 অলমোস্ট 12 থেকে 14 ঘন্টার জার্নির পর আমরা কেদারনাথ মন্দিরের সামনে যখন গিয়ে পৌঁছলাম, আমি পুরো মাটিতে শুয়ে গেছি। মানে আমার তখন বডি পুরো ছেড়ে দিয়েছে, পুরো অবশ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটার জন্যই কি মানুষ এত কষ্ট করে এত কিছু করছে। মানে আজকাল যদি আমি দেখেছি এটা একটা মানে টুরিস্ট স্পট হিসেবে হয়ে গেছে, স্পিরিচুয়াল প্লেসেস খুব কম, অনেক কিছু, হ্যাঁ রিলস বানাচ্ছে, ইনফ্লুয়েন্সাররা যাচ্ছে, অনেক কিছু। ঠিক আছে, ওটাও হয়তো সামহাও তাদের উপরে অন্যরকম ভাবে কাজ করছে, আই ডোন্ট নো, আই শুডন্ট জাজ। তো আমরা সেদিন রাতটা একটা হোটেল নিলাম, হোটেলে রইলাম। পরদিন সকালবেলা এটা একটা খুব মজার ঘটনা ঘটে। আমি যখনই কোনো শিবা প্লেসে যাই, এমন কিছু একটা জিনিস ঘটে যেটাতে আমি বুঝেছি যে হি ইজ ওয়েলকামিং মি। এবার হয়তো বৃষ্টি হলো বা কিছু একটা ঘটনা ঘটলো যাতে আমি বুঝেছি এটা হয়েছে। আমরা ওই দিনকে মন্দির ভিজিট করলাম না, আমরা আশেপাশে ঘোরাঘুরি করছি। পেছন দিকে তোমার বাসুকিতাল রয়েছে, আমার খুব ইচ্ছে ছিল বাসুকিতালটাকে একটু দেখে আসা। এবং ওই জায়গাটায় না তুমি নর্মালি লোকজন যায় না, একদমই নিরিবিলি জায়গা, শান্ত। তো আমরা তো জানি সেখানে একটু পর পর বৃষ্টি আসে, তো আমরা রেনকোট চাপিয়ে আমরা সবাই হাঁটা শুরু করলাম। এটা কোন মাসে গেছিল? অক্টোবরের একদম, মানে ধরো আমি যেদিন নেমেছি তারপর দিন কেদারনাথের কপাট বন্ধ হয়েছে, একদম লাস্ট মোমেন্টে ছিল। তো আমরা হাঁটা শুরু করলাম, সেই বাসুকিতাল দিয়ে যাচ্ছি। যেতে যেতে তোমার রাস্তার মাঝখানে একটা অন্নপূর্ণা মায়ের মন্দির দেখলাম। এবং অন্নপূর্ণা মায়ের মন্দির, যেখানে বাবার মন্দির থাকে সেখানে সবখানি একটা অন্নপূর্ণার মন্দির থাকে, এবং যেখানে কেউ কোনোদিন খালি হাতে ফিরে আসেনি, কিছু না কিছু প্রসাদ তার জন্য থাকেই। তো আমরা যখন যাচ্ছি আমরা ভাবছি ঠিক আছে যখন ফিরবো তখন হয় প্রসাদ নিয়ে নেবো, এখন আর নিচ্ছি না বলে আমরা বেরিয়ে গেছি। জায়গাটা ক্রস করে এগিয়ে গেছি সামনের দিকে। বেশ আরো অনেকটা দূর যাওয়ার পর তোমার 4টে পাথর আলাদা আলাদা বসানো, বেশ বড় বড় পাথর, মানে যেটার উপরে তুমি বসে থাকতে পারবে এরকম আর কি। আমরা ভাবলাম যে খুব সুন্দর একটা প্লেস, এখানে বসে একটু মেডিটেশন করা যেতে পারে।
আমরা বসলাম, মানে আমরা যে জায়গাটা আছি সেখান থেকে ধরো কেদারনাথের মন্দিরটা এইটুকু দেখা যাচ্ছে, আমরা অতটা উপরে উঠে গেছি, তার ওপরে আর কি। সেখানে বসে আমরা সবাই বসলাম মেডিটেশনের জন্য, মেডিটেশন করছি। হঠাৎ করেই এত অদ্ভুতভাবে স্নোফল হতে শুরু করলো যে আমার কাছে মনে হলো যেন সামহাউ ওটা আমার জন্য সায়েন্টিস্ট, তিনি আমাকে ওয়েলকাম করছেন। এবং মেডিটেশনটার পরে সবাই এতটা হালকা হয়ে গেল হঠাৎ করে ওই জায়গাটার মধ্যে কিছু একটা ছিল। আমরা নেমে আসছি, নেমে আসতে আসতে অন্নপূর্ণা মায়ের মন্দির আবার ক্রস করব। আমাদের বাসুকিতাল পর্যন্ত যাওয়া হয়নি, আমি ভেবেছি যে নাই, আজকে না করে কালকে করি, যদি হয় তো হবে, নাহলে ছেড়ে দাও। অন্নপূর্ণা মায়ের মন্দিরে যখন ক্রস করছি তখন দেখি ওরা থালা বাসন ধুচ্ছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, ভেবেছিলাম প্রসাদ নেব, এতটা সময় হয়ে গেছে, 2-3 ঘন্টা হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। তো আমরা মন্দিরটা ক্রস করে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে পেছন থেকে একজন ডাকতে বলছে, আপ ভাই সাহেব আইয়ে ইধার প্রসাদ লেকে যাইয়ে। প্রসাদ হ্যাঁ বিপি, হ্যাঁ। তো দিল সবাইকে। তখন পেটে কিন্তু ইঁদুর দৌড়চ্ছে, মানে কিছু খাওয়া হয়নি, তো সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ওরমভাবে। বিশ্বাস করবে না, জাস্ট এইটুকু একটা প্রসাদ দিল, মাখা প্রসাদ জাতীয় কিছু একটা দিল, খেয়েছি, খাওয়ার পর পুরো পেট ভরে আছে। আমাদের ওই দিনকে কোনো লাঞ্চ কিছু করতে হয়নি। মানে এটা একটা অদ্ভুত জিনিস, তুমি নিজে না গেলে, নিজে ফিল না করলে তুমি বলে বোঝাতে পারবে না, পারবোই না। আমরা আসলাম, আসার পর দেখি মন্দিরের বা সাইডে ওদের টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট নেওয়া যায় সকালবেলা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য। আমরা টিকিট কাটলাম, সকালবেলা গর্ভগৃহে গিয়ে পুজো দেবো, ইত্যাদি ইত্যাদি। এবারে যখন টাইম আসলো, আমাদের টাইম পড়েছিল ধরো 2-3 নাগাদ, রাত 2-3 নাগাদ। তো আমরা অ্যাকর্ডিংলি গেছি মন্দিরের সামনে, তখন বাইরের টেম্পারেচার ছিল -7। হ্যাঁ, আমরা যখন যাচ্ছি তখন একজন পুলিশ দাঁড়িয়েছিলেন, উনি বলছেন যে আচ্ছা এবার আমি তোমাকে বলি, মন্দিরটার 2টো দরজা মেইনলি থাকে, একটা হচ্ছে একদম ফ্রন্ট ডোর, যেটা থেকে তুমি দেখতে পারো, আর মন্দিরের ডান সাইডে আরেকটা দরজা আছে। রাতের বেলা যারা মন্দিরে পুজো দিতে যায় তারা ওই দরজাটা দিয়ে ঢোকে, এই কপাটটা বন্ধ থাকে তখন রাতের বেলা, সন্ধ্যারতির পরে সেটা বন্ধ হয়ে যায়। আমরা ওই দরজাটা দিয়ে ঢুকলাম, ঢুকে সব পূজাপাঠ খুব সুন্দরভাবে সুষ্ঠু হলো, সবকিছু শেষ হলো। হওয়ার পর আমরা 4 জন ভাবলাম যে মন্দির একদম ফাঁকা, কেউ নেই, আমরা 4 জন আর 2-3 জন পুরোহিত ছিল, চলো একটু মেডিটেশন করি। আমরা মেডিটেশনের জন্য বসলাম, আমি, আমার এই সাইডে 2 জন, এই সাইডে 1 জন, এই সিকোয়েন্সে আমরা বসলাম। এবার আমি যেহেতু মাটিতে বসতে পারি না, এই দেখবে মন্দিরের কপাটের জায়গাটা একটু উঁচু থাকে, তো এই জায়গাটায় আমি একটু পা ছড়িয়ে বসলাম, আমার 2 সাইডে ওরা 2 জন। এবারে এক্স্যাক্টলি এই জিনিসটা আমি যখন তোমায় বলেছিলাম যে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, পরে বলবো, এটা হচ্ছে স্বপ্নের সেই সিনটা, যেই সিনটা যে আমরা 4 জন এই 4টে সিকোয়েন্সে আমরা বসে রয়েছি, মেডিটেশন করছি মন্দিরের ভেতরে, অ্যান্ড বাইরে ওই রকম একটা প্রচণ্ড ঠান্ডা, তখন বাইরে ঠান্ডা ছিল -7, এবং গর্ভগৃহের ছবি আমি তার আগে কখনো দেখিনি, আমার জানার কথা নয় যে ভেতরটা কেমন। এক্স্যাক্টলি আমি স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই ছিল ভেতরটা। ওই কথাটা আমি ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে শেয়ার করিনি যতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটেনি। যখন ঘটেছে তখন তাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। পরদিনকে আমরা ট্র্যাক ডাউন করব, নেমে যাব, সব কিছু রেডি। আমাকে আবার বললো যে আজকে তো আবার হাঁটা হবে, মেডিসিন নিয়ে নাও। আবার প্রিকশন ডোজ নিলাম, নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটাটা খুব টাফ, আরো ডেঞ্জারাস। ডাউনটা তোমাকে পায়ের গ্রিপ ধরে রাখতে লাগছে, আর আমার সেরকম ভালো আমি স্পোর্টস শু বা যা যা করে আর কি, ওই গিয়ার ফেয়ার কিচ্ছু নিয়ে যাইনি সাথে। নর্মালি যা শু থাকে ওগুলো পরে আমি বেরিয়ে গেছিলাম। ইভেন ভালো আমি উলেন ড্রেসও নিয়ে যাইনি সাথে, কোনো আইডিয়াই ছিল না। নামতে শুরু করেছি, ওই দিন ওয়েদার খুব খারাপ, ওপর থেকেই মানে ভীষণ শিলাবৃষ্টি হচ্ছে। নামছি, নামতে নামতে একটা জায়গায় এসে আমার 2টো বন্ধু অনেকটা এগিয়ে গেছে, আমি বসে রয়েছি, আমি আর হেঁটে যেতে পারবো না, আমি রীতিমতো কাঁদছি। আমি মানে ওঠার সময় আমি কাঁদিনি, কিন্তু আমি রীতিমতো কাঁদছি। আমি আর 1 পাও নিচে নামতে পারবো না, আমাকে তোরা মানে তুলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা কর, আমি আর পারছি না। সাথে তো লাঠিগুলো ছিল, 4 জনের হাতে 4টা লাঠি ছিল। তা একটা পাথরের উপরে বসলাম, অনেকক্ষণ বসেছিলাম, ধরো প্রায় আধ ঘন্টার মতো, মেডিটেশনের মতন করে। আমি চোখ বুঝছি, চোখ দিয়ে কন্টিনিউয়াস জল গড়াচ্ছে, ভয়েস ক্র্যাক করছে, ইত্যাদি ইত্যাদি। ওরা বললো যে তুমি একটু ট্রাই করে দেখো, উঠতে পারো কিনা। খুব কষ্ট করে উঠলাম, বিশ্বাস করো, মানে এরমভাবে ধরে, মানে পারছি না, আমাকে 2 জন টেনে তুললো, এরমভাবে করে আমি উঠে বসলাম। উঠে বসার পর যখন ফার্স্ট স্টেপটা দিলাম, আমি বললাম বডিটা ভীষণ হালকা লাগছে। কেন হালকা লাগছে বলো তো? আচ্ছা, এখানে একটা কথা বলি, মজার কথা।
আমাদের রাম ঠাকুরের বইয়ের মধ্যে এরকম অনেক গল্প আছে যে উনি নাকি মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে হেঁটে যেতে পারতেন, এই করতেন সেই করতেন। আমার বললাম যে চলো আজকে তোমার আরেকটা পরীক্ষা হয়ে যাক, তুমি আমাকে কেদারনাথ থেকে উপরে নিচে নামিয়ে দিয়ে আসবে, আমি কিছু করতে পারবো না, যা করবে তুমি করবে, আমি কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? তো ঠিক আছে, এবার আমি হাঁটতে শুরু করলাম। তুমি বিশ্বাস করবে না, আমি পুরোটা রাস্তা যখন উঠেছিলাম তখন এক হাতে ছায়ান ধরে রেখেছিল, এক হাতে আমার লাঠিটা ছিল, এই করে করে আমি উঠে গেছি একজনের সাপোর্ট নিয়ে। যখন আমি নামতে শুরু করলাম ওই সময়টার পরে আর কি, এবার আমি একা হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে সায়নকে বললাম যে তুই হাঁটটা ছেড়ে দে, মানে আমি দেখি আমি পারছি তো হাঁটতে, তো তোকে আর প্রেশার দিয়ে লাভ নেই। ততক্ষণে আমার পেছনের আরেকজনের একটু ব্রিদিং প্রবলেম শুরু হলো। আমি বললাম তুই বরং ওকে দেখ, আমি ততক্ষণে একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। করতে করতে আমি হেঁটে যাচ্ছি, আস্তে আস্তে দেখলাম যে আমার লাঠিটার সাপোর্টও প্রয়োজন হচ্ছে না। ব্যথা তো কখনই গায়েব, ব্যথা তো তখন আর নেই, বডি আছে এটা আমি বুঝতেই পারছি না যে আমার বডি আছে। লাঠিটা ওরমভাবে আমার লাঠিটা এই হাতে ছিল, এই হাতটা ওরমভাবে উঠে গেছে, লাঠিটা মাটিতে ছোঁয়ানো নেই, এই হাতটা এরমভাবে হয়ে রয়েছে, অ্যাজ ইফ কেউ আমার হাতটা ওরমভাবে ধরে রয়েছে। এই করতে করতে আমি পুরো নেমে চলে গেলাম। আমি গৌরীকুণ্ডে নেমে আসার আরও অলমোস্ট 45 মিনিটস পর বাকিরা নামলো। তাহলে বোঝো যে আমি কতটা স্পিডে নেমেছিলাম। তুমি আগে নেমে এলে? আমি আগে নেমে গেছি। আমার হেমোফিলিয়া, আমার পায়ের ব্যথা হচ্ছিল, আমি বসে গেছি যে তোমরা আমাকে টেনে তোলো, ইত্যাদি ইত্যাদি। তারপর আমি নেমে গেলাম, পর দোকানে গেছি ওই লাঠিগুলো ফেরত দেওয়ার জন্য। এবার আমার উপরে দায়িত্ব দিল যে সিদ্ধা তুমি সবার লাঠিগুলো কালেক্ট করো, করে দোকানে দিয়ে আসো। তার মধ্যে সায়ন বলে একটি ছেলে ছিল, ও বলছে যে না আমার পাটা ব্যথা করছে, আমি আরও কিছু তো লাঠিটার সাপোর্ট নিয়ে যাব, কারণ কি আমাদের আরও 4 কিলোমিটার হাঁটতে লাগবে ওইখান থেকে সোনপ্রয়াগ পর্যন্ত। বলছে যে আমি লাঠিটা নিয়ে, আমার লাঠির সঙ্গে থাকুক, তোমরা তোমাদেরটা দিয়ে দাও। তাহলে আমরা 4 জন ছিলাম, 3টে লাঠি। যখন দোকানে জমা করতে গেছি তখন থেকে ওখানে 4টে লাঠি। আমার দেখো এখন আমার গায়ে কাটা দিচ্ছে, 4টে লাঠি। আমি দোকানদারকে দিয়ে আমি বললাম আমি কি ভুল করলাম, আমি কি সায়নের লাঠি নিয়ে চলে এসেছি? ওকে জিজ্ঞেস করলাম তোর লাঠি কোথায়? বলছে এই তো লাঠি। বললাম তাহলে আরেকটা লাঠি কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো আরেকটা লাঠি? এবারে আমাদের রাম ঠাকুরের যে পাঁচালি রয়েছে ওটার মধ্যে একটা লাইন লেখা রয়েছে যে সপ্তমে সাধুর সাথে পথে দর্শন। ওটা ছিল আমার 7ম জ্যোতির্লিঙ্গ। তার আগে আমার 6টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে। ওই 7ম জ্যোতির্লিঙ্গে যে বললো যে পথে সাধুর দর্শন, আমি তখন রিলেট করতে পারলাম যে আমি পাথরে বসে ওনাকে বলেছিলাম যে নিচের নামিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমি তো হাঁটতে পারছি, আমার বডি তো ওখানে ছেড়ে দিয়েছে, আমি আর কি করে হেঁটে যাব? তার মানে তুমি ছিলে সাথে ওই ব্যক্তিটা, নয়তো আমরা যখন হাঁটি আমাদের হাত এরম থাকে। ওরমভাবে কে হাঁটে? কোন পাগল হাঁটে ওরমভাবে? এক হাতে লাঠিটা ওরমভাবে ধরে রয়েছে, মাটির থেকে 3 হাত ওপরে, আর এই হাতটা ওরমভাবে করে ও হেঁটে চলেছে। তখন আমি বুঝলাম যে হয়তো উনি আমার হাতটা ধরে রেখেছিলেন, এবং উনি যে ছিলেন সেটা বোঝানোর জন্যই হয়তো ওটা ছিল। তোমার সাথে যখন কথা বললাম, ওভারঅল এক্সপিরিয়েন্সগুলো জানলাম, ঠিক আছে, একটা অদ্ভুত টাইপের ফিলিং হলো, মনে হলো যে একদম ফ্রেশ কিছু জানতে পারছি। অ্যান্ড এরকম অভিজ্ঞতা আমরা পডকাস্টে এরকমভাবে হয়তো খুব একটা শেয়ার করি না, কিন্তু ডেলি লাইফে যখন কোনো পার্সনের সাথে নতুন দেখা হচ্ছে তখন এরকম টাইপের আড্ডা হয়। আজকে এই যে পডকাস্টটা সেটা আমার খুব ক্লোজ, অনেক কিছু ফিল করলাম। ইভেন আমার পরের মাসে কেদারনাথে যাওয়ার প্ল্যান আছে। ওকে, তো তার আগে তোমার থেকে যখন এই জিনিসটা শুনছি, এটা একটা আলাদা ফিলিং। পরের মাস বলতে সেপ্টেম্বরে। ওকে, থ্যাংক ইউ সিদ্ধার্থ, তোমার সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। আর আমি চাইবো তুমি আবার এসো, নতুন ধরনের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আলোচনা করব, টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই। অ্যান্ড থ্যাঙ্কস কৌশল আড্ডাতে আসার জন্য। আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, ইভেন এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পেরে। দেখো, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমাদের লাইফে হয়তো ঘটে, আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করেও থাকতে পারি, বিশ্বাস করে না করে ওটা আমাদের ম্যাটার করে না। কিন্তু এই যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটা যেটা শেয়ার করলাম, ওটা শেয়ার করার জন্যও কিন্তু আমাকে আমার গুরুর পারমিশন নিতে হয়েছে। পারমিশন পেয়েছো? পারমিশন পেয়েছি বলেই হয়তো আজকে তোমার এখানে শেয়ার করতে পারছি, বিকজ ওনার পারমিশন ছাড়া আমি এক পাও ওই দিক ওদিক এখন দিতে পারি না। এবার আমি যখন বুঝতে পেরেছি যে উনি ছিলেন ওই সময়টায়, এবার যদি উনি আমাকে আজ্ঞা করেন যে এটা আমি অন্যদের কাছে শেয়ার করব, যে ইভেন তুমি জানো একটা কথা আমি তোমাকে বলি, আমাকে আমাদের যে দিল্লির হেমোফিলিয়া ফেডারেশন রয়েছে ওইখানে ডাকিয়ে নিয়ে গিয়ে আলাদা করে ফেলিটেশন করা হয় যে আমরা কেউ পারিনি, আমরা কখনো ভাবতে পারিনি যে একজন হেমোফিলিক পেশেন্ট ওরকমভাবে
ট্র্যাকিং করবে 22 কিলোমিটারের ট্র্যাক, তুমি সেটা কিভাবে কমপ্লিট করতে পারলে? এটা আমাদের কাছে একটা আশ্চর্যের বিষয়। কারণ আমি ওইখানে গিয়েও তাদের সঙ্গে এই কথাগুলো হয়তো শেয়ার করা হয়নি, বাট অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হয়তো দুটো কথা বলেছি যে রোগটা আমাদের শরীরের মধ্যে, মনের কিছু নয়, তুমি ওটাকে কন্ট্রোল করে এগিয়ে যেতে পারো, দিস অ্যান্ড দ্যাট। কিন্তু আমার কাছে মনে হয় যে গুরু গ্রেসটা একটা বিশাল বিষয়। একদমই তাই। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। সিদ্ধার্থর সাথে আরও এপিসোড আপনারা কি চান সেটাও জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আপনাদের নিজের লাইফে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, কোনো স্পিরিচুয়াল হেল্প চান বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের ব্যাপারে কথা বলতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।